সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির জিরো টু হিরো অন ইলেকট্রনিক্স এর ক্লাস নাম্বার 23 অর্থাৎ অপেমের ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর সার্কিটের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে ডিফারেন্সিয়েটর সার্কিট এবং ইন্টিগ্রেটর সার্কিটের সমাধান করতে হয়। তো প্রথমে আমরা ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর সার্কিটের কিছু বেসিক জিনিস শিখে নিব। এই দুটো চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি। আমি প্রথমে ডিফারেন্সিয়েটরটা কি সেটা বুঝাবো, দেন ইন্টিগ্রেটরটা বুঝাবো। এইখানে আমরা নর্মালি একটা ডিফারেন্সিয়েটর সার্কিট কিভাবে চিনব। প্রথমেই আপনার যে ইনভার্টিং টার্মিনালটা থাকবে সেই ইনভার্টিং টার্মিনালে একটা ক্যাপাসিটর দিয়ে কোনো ইনপুটকে গ্রহণ করা হবে। মানে কোনো একটা ইনপুট ভোল্টেজ হোক, সেটা সেটা বিভিন্ন মানে কার্ভ আকারে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ঢুকার সময় কিভাবে ঢুকবে, একটা ক্যাপাসিটর হয়ে ঢুকবে। তো কখনো যদি কোনো ক্যাপাসিটর ইনপুটে হয়ে যদি কোনো সার্কিটে ঢুকে আর ফিডব্যাকে যদি রেজিস্টর দেয়া থাকে, সেটা কি ডিফারেন্সিয়েটর সার্কিট। ঠিক আছে, সেটা মনে রাখতে হবে, ডিফারেন্সিয়েটর। আর যদি ইনপুটে হচ্ছে রেজিস্টর দিয়ে ঢুকেছে কিন্তু ফিডব্যাকটা যদি ক্যাপাসিটর দিয়ে হয় এইভাবে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট। জাস্ট সিম্পল এই দুটো জিনিস দিয়ে আপনারা কোনটি ইন্টিগ্রেটর আর কোনটি ডিফারেন্সিয়েটর মনে রাখবেন। আমি আবারও বলছি, ইনপুটে যদি ক্যাপাসিটর দিয়ে ঢুকে তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েটর সার্কিট, আর যদি ফিডব্যাকে ক্যাপাসিটর থাকে তাহলে হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট। তো আমরা সিম্পলি দুটো সার্কিট কাকে কি বলে, মানে কোনটার নাম কি সেটা আমরা চিনলাম। এখন আমরা ডিফারেন্সিয়েটর সার্কিটে চলে যাই। আমাদের সিম্পল কি বেসিক ছিল যে ইনপুটে যে কারেন্টটা ঢুকবে, কেসিএল আর কি, এই ইনপুটের লাইনে যে কারেন্টটা ঢুকবে সে কারেন্টটা অপেমে ঢুকতে পারে না। তো কোথায় যায়, সেই কারেন্টটা এইভাবে করে ঘুরে এইভাবে করে ফিডব্যাক রেজিস্টরের ভিতর দিয়ে ঢুকে এই আউটপুটের দিকে যায়। এটাই তো। তার মানে আমরা যদি বলি যে I1 এটা হচ্ছে ইনপুট কারেন্ট, আর IF-টা যদি ফিডব্যাক কারেন্ট হয়, তাহলে ইনপুট কারেন্ট যা, এই ফিডব্যাক কারেন্টও তা। এই বিষয়টা যেহেতু আমরা কনফার্ম হয়ে গেছি, সেই জন্য আমরা এখানে লিখেছি ফর দ্য আইডিয়াল ডিফারেন্সিয়েটর সার্কিট I1 ইজ ইকুয়াল টু IF, মানে এই I1 যা IF ও তাই হবে। ঠিক আছে, এখন এই I1 এর মানটা বসাতে হবে, IF এর মানটা বসাতে হবে। I1 এর মানটা আমরা পরে বসাচ্ছি, আগে IF এর মানটা বসান। আচ্ছা বলেন তো এই IF এর মানটা কত? এই জায়গার ভোল্টেজ কত? 0। কিভাবে? এই যে ভার্চুয়ালি গ্রাউন্ড। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ভার্চুয়াল গ্রাউন্ড বলা হয়। আমরা থিওরিতে পড়েছি যে ভার্চুয়াল গ্রাউন্ড হচ্ছে ইনভার্টিং হোক নন ইনভার্টিং হোক, একটা টার্মিনালের সাথে গ্রাউন্ডিং করা থাকলে অপর টার্মিনালটাও গ্রাউন্ডের মতো আচরণ করে। বাস্তবে গ্রাউন্ড না, কিন্তু গ্রাউন্ডের ভোল্টেজ, গ্রাউন্ডের সবকিছু সে মেনটেন করে বলেই এটাকে আমরা বলবো কি ভার্চুয়াল গ্রাউন্ড। তো এই জায়গায় গ্রাউন্ডিং ভোল্টেজ কত আছে? 0 ভোল্ট। তাহলে অপর টার্মিনালে কত থাকবে? 0 ভোল্ট থাকবে, গত ক্লাসে আমরা দেখেছি। তাহলে এই জায়গার ভোল্টেজ হচ্ছে 0, এই জায়গার ভোল্টেজ হচ্ছে বি আউটপুট। তাহলে 0 মাইনাস বি আউটপুট ডিভাইড বাই মধ্যবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে আর। তার মানে এটা হচ্ছে আইএফ বা ফিডব্যাক কারেন্ট, এই কারেন্টটা। ঠিক আছে, তাহলে এই কারেন্টের মান আমরা বসিয়ে দিলাম। এখন যে ইনপুট যে কারেন্টটা, সেই কারেন্টটাকে কিভাবে করবেন? এটা তো ক্যাপাসিটর। যদি রেজিস্টর হতো তাহলে আমরা কি বলতাম? বিআই মাইনাস 0 ডিভাইড বাই এই রেজিস্টরটাকে, মনে করেন R1 যদি থাকতো, তখন তো আর ডিফারেন্সিয়েটর সার্কিট হতো না। এটা ক্যাপাসিটর, সেজন্যই ডিফারেন্সিয়েটর সার্কিট। তো এইভাবে তো আমরা লিখতে পারতেছি না। এই যে আইএফ এর পরিবর্তে যেটা লিখলাম, এইভাবে কিন্তু এদিকে লিখতে পারতেছি না। তার মানে আমাদেরকে সেই বেসিক ইলেকট্রিসিটিতে চলে যেতে হবে। বেসিক ইলেকট্রিসিটিতে আমরা কি শিখেছি? কোনো একটা ক্যাপাসিটরের ভিতরে প্রবাহিত কারেন্ট এর মান কিভাবে বের করা হয়, কোন একটা ক্যাপাসিটর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা কিভাবে বের করা হয়। আমরা জানি I ইজ ইকুয়াল টু সি ডিবি বাই ডিটি। ঠিক আছে, আমরা কিন্তু সবাই জানি এই সূত্রটা। তো কোথা থেকে? এটা বেসিক ইলেকট্রিসিটির সূত্র, যে কোনো একটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট সমান সমান ওই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের মান ইনটু ক্যাপাসিটরের দুই টার্মিনালের যে ভোল্টেজ পার্থক্য হবে সেই ভোল্টেজের ডিফারেন্সিয়েশন। এই সূত্রটাই হচ্ছে ক্যাপাসিটরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের বেসিক ফর্মুলা। এই ফর্মুলাকে বেস করে আমরা এখন আমাদের মূল যে বিষয় সেটা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা ক্যাপাসিটরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট
এটা বের করতে পারলে এটাই তো I1, তাই না? ক্যাপাসিটরের ভিতর দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? I1 কারেন্টটাই তো যাচ্ছে। ওকে, তাহলে সরি, আমার একটা ফোন আসছে, আমি একটা মিনিট একটু অফলাইনে যাব, আমি ফোনটা পিক করি। আচ্ছা, দুঃখিত, আমি একটু সময় নিয়ে ফেলছি। তো যেটি বলছিলাম, যে ক্যাপাসিটরের ভিতরে প্রবাহিত কারেন্ট আমরা সূত্র কি জানি? I ইজ ইকুয়াল টু সি ডিবি বাই ডিটি। তাহলে আমরা লিখলাম এই যে I, এটাই হচ্ছে সেই I। তাহলে I এর মান কি বসাবো? I সমান সি ডি বাই ডিটি, এই জায়গায় কি থাকবে? বি, তাই না? এইভাবে সি ডি ভি বাই ডিটি, এই তো। I এর পরিবর্তে এটাই তো লিখবো,
তাহলে ডি বাই ডিটি, এই যে ডি বাই ডিটি ঠিক থাকলো, এই যে সি ঠিক থাকলো। এখন ভি, ক্যাপাসিটরের দুই টার্মিনালের ভোল্টেজ কত আমরা তো জানি না। জানি এই জায়গার ভোল্টেজ হচ্ছে বিআই আর এই জায়গার ভোল্টেজ হচ্ছে 0। তাহলে 0 থেকে বিআই থেকে 0 কে বিয়োগ দিলে যে মানটা থাকবে সেটাই হচ্ছে ক্যাপাসিটরের দুই টার্মিনালের এই ভোল্টেজটা। ঠিক আছে? তো মোবাইল খুব ডিস্টার্ব করতেছে, সরি। আমি আরেকটা ইম্পর্টেন্ট ফোন আসছে আসলে, একটা মিনিট। আচ্ছা, সরি, বারবার ফোন ইন্টারাপশন করতেছে আসলে, অফিসিয়াল ফোন পিক না করেও পারা যায় নাই। তো যেটি বলছিলাম, এই ভি মানে ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজ, সেটা হচ্ছে এই ক্যাপাসিটরের দুইটা টার্মিনালের ভোল্টেজের পার্থক্য। কত? কারেন্টটা যেদিক থেকে যাচ্ছে, আমরা বের করার জন্য যে কারেন্টটা নিয়েছি, সেই কারেন্টটা যেদিক থেকে যাচ্ছে বলে কল্পনা করতেছি, সেই ভোল্টেজটা বিয়োগ যেখানে যাচ্ছে সেই ভোল্টেজটা। ঠিক আছে? এই জন্যই আগে বিআই তারপরে 0, এই যে বিআই মাইনাস 0। এইভাবে করে আমরা এই I1 এর পরিবর্তে ক্যাপাসিটরের ভিতরে প্রবাহিত কারেন্টের মানটা লিখে দিব। দেন এইখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করি, এই জিনিসটা পাবো। কিভাবে পাবো? খুব ইজি। এই আর নিচের জিনিসকে যদি এই সি এর সাথে যদি গুণ করে দেন, হয়ে যাবে কি আর সি। এই জায়গায় থাকবে কি মাইনাস বি আউটপুট। আমরা তো চাই বি আউটপুটের মান কত, তাহলে বি আউটপুট কি হবে? মাইনাসটাকে ওপারে পার করে দেন, তার মানে মাইনাস আর সি। এই যে মাইনাস আর সি। তারপরে এই জায়গায় থাকলো কি ডি বাই ডিটি, বিআই মাইনাস 0। মাইনাস 0 কে তো দেওয়ার দরকার নাই, এই জন্য শুধু বিআই। এই যে আমরা যে সূত্র মুখস্থ করি, যে ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে বি আউটপুট সমান সমান মাইনাস আর সি ইন্টু ডিআই বাই ডিটি ইন্টু বিআই। এই যে কথাটা মুখস্থ করি, এটা মূলত এইভাবে এসেছে।
আপনারা অনেক সময় যদি পরীক্ষায় কনফিউশন ক্রিয়েট হয় যে কোনটা ডিফারেন্সিয়েশনের সূত্র কোনটা ইন্টিগ্রেশনের সূত্র, জাস্ট সিম্পল এই চিত্রটা এক নজর এঁকে এই লাইনটা লিখে এটা বের করে নেবেন, তাহলে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই চার্টটা আমি পরে দেখাচ্ছি। এখন আসেন ইন্টিগ্রেশনের সূত্র। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, আমরা বলেছি ইন্টিগ্রেশনের সময় হচ্ছে ক্যাপাসিটর ফিডব্যাকে থাকবে, ঠিক আছে, ফিডব্যাকে ক্যাপাসিটরটা থাকবে আর রেজিস্টর থাকবে ইনপুটে, মানে ডিফারেন্সিয়েশনের উল্টা আর কি। এই জায়গায় সেম আগের মতো এই কারেন্টটা সমান এই কারেন্টটা, এই কারেন্টটা তো সহজ, রেজিস্টর থাকলে তো কারেন্ট বের করা সহজ খুব, বিআই মাইনাস 0 ডিভাইড বাই আর। এই যে দেখুন তো এই I1 এর মানটা বিআই মাইনাস 0 ডিভাইড বাই আর। এখন এই জায়গার কারেন্টটা কিভাবে নির্ণয় করবেন, ক্যাপাসিটরের দুই টার্মিনালের ভোল্টেজ কত 0 মাইনাস বি আউটপুট, এটা হচ্ছে ক্যাপাসিটরের দুই টার্মিনালের ভোল্টেজ। ক্যাপাসিটরের কারেন্ট, এই কারেন্টটাই ফিডব্যাক কারেন্ট, এই ফিডব্যাক কারেন্টের পরিবর্তে আমরা লিখবো সি ডি বাই ডিটি আর ক্যাপাসিটরের দুই টার্মিনালের ভোল্টেজ পার্থক্য। খেয়াল করে দেখবেন কারেন্ট কোন দিক থেকে যাচ্ছে, 0 থেকে বি আউটপুটের দিকে, এই জন্য 0 আগে মাইনাস বি আউটপুটটা পরে। এই যে মাইনাস বি আউটপুটটা কোথায় লিখলাম, পরে লিখলাম, ঠিক আছে। এইভাবে আমরা যদি এইটাকে এইভাবে লিখি, 0টাকে যদি বাদ দিয়ে দিই, 0 তো কোনো কাজে আসবে না, মাইনাস বি আউটপুট, এই মাইনাসটাকে যদি সামনে নিয়ে যায় মাইনাস সি ডি বাই ডিটি বি আউটপুট, তাই না, এইভাবে হবে। আমরা যদি এটাকে একটু সমাধান করি, এই লাইনটাকে বিআই বাই আর, এইভাবে বি ইনপুট বাই আর, এই 0-র কোনো ভ্যালু নাই, আর এই পাশে থাকবে মাইনাস সি ডি বাই ডিটি বি আউটপুট। ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বি আউটপুটটাকে পাওয়া। তাহলে আমরা এই সিটাকে যদি নিচে পাঠিয়ে দিই, এটা যেহেতু এইখানে উপরের জিনিস, এটাকে যদি ওপারে পার করে দিই নিচে, এইভাবে মাইনাস আর এর সাথে সিটা চলে আসলো, মাইনাস সিটা এইভাবে চলে আসলো, উপরে থাকলো বিআই, ঠিক আছে। এখন আমাদের দরকার হচ্ছে এই বি আউটপুটটাকে, তাহলে এই ডি বাই ডিটি সাহেবকে ওপারে পার করে দিলেই তো শান্তি, ঠিক আছে। তাহলে এখন ডি বাই ডিটি কে কিভাবে আমরা ওপারে পার করব, এই জন্য আমরা এটাকে একটু সুন্দর করে আগে লিখব এইভাবে, মাইনাস 1 বাই আর সি, আর উপরের যে বিআইটা থাকবে এটাকে লিখবো এইভাবে বিআই। কোনো অসুবিধা আছে, এই বিআইটা উপরে ছিল, এই উপরের থেকে জাস্ট পাশে নিয়ে এসেছি, উপরে 1 দিয়েছি, মাইনাস 1 বাই আর সি ইন্টু বিআই। এখন যদি এই ডি আই বাই ডিটি জিনিসটাকে যদি ওপারে পার করে দিই, তাহলে ডিফারেন্সিয়েশন যদি কখনো সাইড চেঞ্জ করে তখন সেটা হয়ে যায় কি ইন্টিগ্রেশন। এইভাবে ইন্টিগ্রেশন বিআই, যেহেতু ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন দিলে একটা সাপেক্ষ দিতে হয়, ডি বাই ডিটি যেহেতু ছিল, তাহলে ডিটির সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা ডিটি চিহ্ন চলে আসবে, এইভাবে ডিটি। তার মানে কি দাঁড়ালো, বি আউটপুট সমান এখানে ডিফারেন্সিয়েশনটা এদিকে গেল, ইন্টিগ্রেশন হয়ে গেল। ওকে, ইন্টিগ্রেশন বিআই ডিটি, এইভাবে এই সূত্রটা চলে আসছে। এখন এখানে একটা প্লাস সি আছে, এই প্লাস সি জিনিসটা কি, প্লাস সি আমরা এখানে একটা প্লাস সি দিয়ে নিব, প্লাস সি ইজ ইকুয়াল টু বি আউটপুট। প্লাস সি জিনিসটা হচ্ছে যদি কখনো কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে, মানে আমরা যদি বলি এই প্লাস সি জিনিসটা বোঝানোর জন্য আমরা যদি একটা উদাহরণ দিই, ধরে নেন একটা গাড়ি 0 কিলোমিটার পার আওয়ারে থেমে আছে। এই গাড়িটা চলতে চলতে কোনো একটা সময় 10 কিলোমিটার পার আওয়ার এ এসে পৌঁছালো। তাহলে আমরা যদি বলি এই গাড়িটা শুরু করেছিল কখন, 0 কিলোমিটার থেকে, এখন এই মুহূর্তে কত 10 কিলোমিটার পার আওয়ার। কিন্তু কোনো গাড়ি যদি চলন্ত অবস্থা আমি হিসাব করতাম, মানে কোন গাড়িটা যদি আগে থেকে 5 কিলোমিটার পার আওয়ারে যদি থাকতো, এবং এই মুহূর্তে যদি সে 10 কিলোমিটার পার আওয়ারে থাকে, এটাও 10 কিলোমিটার, এটাও 10 কিলোমিটার, কিন্তু দুজনের পার্থক্য কোথায়, এ শুরু করেছিল 0 ভ্যালু দিয়ে, মানে ইনিশিয়াল ভ্যালু ছিল 0, কিন্তু ও শুরু করেছিল একটা নির্দিষ্ট কিলোমিটার তার ছিল, বুঝা গেছে।
এই যে নির্দিষ্ট কোনো একটা মান, মানে শুরুতে যদি কোনো মান থাকে সেই মানটাকে কনস্ট্যান্ট ভ্যালু সি বলা হয়। তো এই অঙ্কটা করতে গিয়ে শুরুতেই যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, আমরা অঙ্ক করার সময় বুঝবো এগুলো, কনস্ট্যান্ট ভ্যালু যদি থাকে সেক্ষেত্রে এই মানটার সাথে বের করার সময় এই কনস্ট্যান্ট ভ্যালুর মানটা যোগ করে দিতে হবে। এটা একটা ভোল্টেজ আর কি, মানে আগে থেকে যদি এই ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জিত কোনো ভোল্টেজ বা কোনো কিছু যদি আগে থেকে থাকে, সেই ভ্যালুটা এটা বের করার সাথে মানের সাথে যোগ করে দিতে হবে। অনেকটা এই ধরনের, যে আগে থেকে তার মধ্যে 5 কিলোমিটার ছিল, আমি হিসাব করার সময় আগে থেকেই 5 ছিল, এখন আছে 10। তো আগে থেকে কোনো কিছু থাকলে সেটাকে যোগ করে দিতে হবে। অঙ্ক করার সময় দেখবো বিষয়গুলো। তো এই জন্য একটা প্লাস সি যোগ করে দিতে হবে কনস্ট্যান্ট। এটা ম্যাথমেটিক্স এর ক্লাসে অর্থাৎ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্লাসে বিস্তারিত বোঝানো হয় বিষয়গুলো। তো আমরা এখানে একটা চার্ট দিয়েছি, খেয়াল করবেন যে শর্টকাটে মনে রাখার ক্ষেত্রে আপনার যদি ইন্টিগ্রেটর বা ডিফারেন্সিয়েটর সার্কিটের ক্ষেত্রে কোনো ধরনের যদি ওয়েভ আসে, ওয়েভগুলো আউটপুটে আপনি যে এঁকেছেন সেটা হয়েছে কি হয় নাই সেটা ভেরিফাই করার জন্য এই চার্টটা আপনার কাজে লাগবে, মানে মুখস্থ থাকলে কাজে লাগবে। যদি ইনপুটে কখনো যদি সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে, মানে সাইন ওয়েভ যদি থাকে, তাহলে আউটপুটে গিয়ে সেটা কস ওয়েভ বা কোসাইন ওয়েভ হয়ে যাবে। কখনো যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকে সেটা স্কোয়ার ওয়েভ হয়ে যাবে, স্কোয়ার ওয়েভ থাকলে সেটা স্পাইক ওয়েভ হবে, স্পাইক। আমরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ পড়েছিলাম যে কিভাবে স্পাইক হয়। এই ধরনের স্কোয়ার ওয়েভকে যদি ডিফারেন্সিয়েশন করেন, এই যে স্কোয়ার ওয়েভ, রাইট, এটা একটা স্কোয়ার ওয়েভ, এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, ডিফারেন্সিয়েশনের আউটপুটটা হবে এরকম, কেমন এই ধরনের। এটাকে কি বলা হয়? স্পাইক বলা হয়। আমরা কমিউনিকেশনে দেখেছি বিষয়গুলো। তো এই ধরনের স্কোয়ার ওয়েভ কখনো যদি ইনপুটে কোনো একটা ডিফারেন্সিয়েটর সার্কিটের ইনপুটে যদি স্কোয়ার ওয়েভ থাকে, আউটপুট ওয়েভ শেপটা এই ধরনের স্পাইক হবে। আর যদি ট্রায়াঙ্গুলার দেয়া থাকে সেটা স্কোয়ার হবে, যদি সাইন ওয়েভ থাকে সেটা কোসাইন ওয়েভ হয়ে যাবে। এটা কিসের ক্ষেত্রে? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। আর ইন্টিগ্রেটর সার্কিটের ক্ষেত্রে কি হবে? সাইন ওয়েভ থাকলে কোসাইন ওয়েভ হবে, স্কোয়ার ওয়েভ থাকলে ট্রায়াঙ্গুলার ওয়েভ হবে। এই বিষয়গুলো মনে রাখলে জাস্ট পরীক্ষার হলে আপনি যে ওয়েভটা আউটপুট ওয়েভ শেপ আঁকছেন, সে আউটপুট ওয়েভ শেপটা ভুল হলো কি শুদ্ধ হলো, সেটা কেমন হলো, এই বিষয়টা আপনি ভেরিফাই করে নিজে নিজে নিতে পারবেন। তো 1 নম্বর অঙ্ক, ফর দ্য গিভেন ইনপুট সিগন্যাল স্কেচ দ্য আউটপুট ওয়েভফর্ম। এটাই হচ্ছে একটা কি সার্কিট? ডিফারেন্সিয়েটর সার্কিট। কিভাবে বুঝলাম? ইনপুটে ক্যাপাসিটর, ফিডব্যাকে রেজিস্টর। এখন এই ডিফারেন্সিয়েটর সার্কিটের ইনপুট ভোল্টেজে এই ধরনের একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ঢুকছে। এই ট্রায়াঙ্গুলার ওয়েভটা ঢুকে এই আউটপুটে কি ধরনের ওয়েভ তৈরি করবে এটা আপনাকে আঁকতে হবে। শুধু ওয়েভ কেমন তৈরি করলো বললে হবে না, এটার স্পাইকের ভ্যালু অর্থাৎ চূড়ার ভ্যালু হাইয়েস্ট অ্যামপ্লিটিউড হচ্ছে 4 ভোল্ট, তাহলে যেটা স্কোয়ার ওয়েভ হলো তার ভোল্টেজ গুলো কত সেগুলো আপনাকে লিখে দিতে হবে। ওটাই হচ্ছে মূল অঙ্ক। এখন এই ভোল্টেজ গুলো লিখে দেওয়াই কিন্তু ঝামেলা, কিন্তু আপনি যদি বলেন কোন পরীক্ষায় যদি এই মানগুলো যদি দেয়া না থাকে, 4 3 1 কোনো কিছু যদি দেয়া না থাকে, খুব ইজি। কিছুক্ষণ আগে আমি একটা চার্ট দেখিয়েছি, সেই চার্ট অনুযায়ী আপনি ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি ট্রায়াঙ্গুলার থাকলে স্কোয়ার হবে, আপনি জাস্ট আউটপুট ওয়েভ শেপে টাইম ঠিক রেখে, টাইম গ্রেডিয়েন্ট গুলো ঠিক রেখে আপনি কি এঁকে দিবেন? এই ধরনের স্কোয়ার ওয়েভ এঁকে দিলেই আপনার অঙ্কটা হয়ে গেল। কিন্তু যদি এই ধরনের মান থাকে, সাধারণত মান থাকবে, মান থাকলে তখন কিভাবে এই ওয়েভটা আঁকবেন? তা আমাদের সূত্র আমরা কি জানি? আমরা যে সূত্রটা দেখেছি, ভি আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস আরসি ডি বাই ডিটি ইন্টু বি ইনপুট, ঠিক আছে, বা ডিভি ইনপুট বাই ডিটি, এই যে এই সূত্রটা। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, কিন্তু কথা আছে, যেহেতু এই ধরনের একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ দিয়েছে, এখানে আমাদেরকে সিগন্যাল সিস্টেম বা ওয়েভ অ্যানালাইসিস করতে হবে। ইতিমধ্যে যারা আপনারা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করেছেন সেখানে আমাদের একটা ক্লাসে চ্যাপ্টার ছিল যে সিগন্যাল সিস্টেম বা সিগন্যাল অ্যানালাইসিস। এই সিগন্যাল অ্যানালাইসিস গুলো এই ধরনের ওয়েভ শেপ থাকলে সেই ওয়েভ শেপকে ভেঙে কিভাবে আমরা এখান থেকে কি করতে পারবো, যে মানটা কত, সমীকরণটা কত বের করতে পারবো। আচ্ছা বলেন তো, আপনারা বিভিন্ন সমীকরণ তো শিখেছেন তাই না? যেমন
বৃত্তের সমীকরণ, সরি, বৃত্তের সমীকরণ, বৃত্তের মধ্যে যা থাকলে তার সমীকরণ, এই ধরনের কোন একটা যদি খাড়া ডাল থাকে এই ঢালের সমীকরণ, মধ্যরেখার ভিতর দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ, মধ্যরেখার বাইরে দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ। শিখেছেন না? কি শিখেছেন বলুন তো? মুখস্থ করেছেন। পরীক্ষায় যা শুধুমাত্র এই সমীকরণগুলো মুখস্থ করে যে অঙ্ক এসেছে অঙ্কটা স্টেপ বাই স্টেপ সমাধান করে পাশ করে পরীক্ষার নাম্বারটা পেয়েছে। জানেন এগুলোর বাস্তবতা কোথায়? এই আজকের ক্লাসে দেখে নেবেন এগুলোর বাস্তবতা কোথায়। এই সমীকরণগুলো, এই যে মধ্যরেখা মানে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটা একটা সরল রেখা, কিন্তু কোনখান দিয়ে যাবে? কোনো একটা অক্ষের মূল বিন্দু দিয়ে যাবে, আর মূল বিন্দুর বাইরে দিয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা সরল রেখা, কিন্তু এটা একটা মূল বিন্দুর বাইরের সরল রেখা। যেমন আমরা যদি এই ত্রিভুজ বা ট্রায়াঙ্গুলার শেপের দিকে যদি তাকাই, এটা হচ্ছে আমার অ্যাক্সিস, নরমালি এটাই তো অ্যাক্সিস তাই না, এটাই হচ্ছে আমার মূল বিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই দুইটা অ্যাক্সিসের মিলনস্থল মূল বিন্দু, এটার মধ্য দিয়ে যে রেখাটা গমন করছে এই রেখাটার সমীকরণ যদি আমরা নির্ণয় করি, এই রেখাটাকে আমরা বলবো কি? মূল বিন্দুগামী সরল রেখা। আর যদি বলি যে এটাও তো একটা সরল রেখা তাই না, এই সরল রেখার সমীকরণটা কি হবে? মূল বিন্দুর বাইরে। এই রেখা কখনো কি মূল বিন্দু দিয়ে যাবে? দেখি তো, আমরা এটাকে বাড়ালাম বাড়ালাম বাড়ালাম, অনেক দূর চলে গেল, এটাকে বাড়ালাম বাড়ালাম, কখনো কি মূল বিন্দুতে আসতে পারবে রেখা? পারবে না। তার মানে এটা মূল বিন্দুর বাহিরের সরল রেখা। তো দুইটার ক্ষেত্রে দুই ধরনের সমীকরণ থাকে, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ একটা, মূল বিন্দুর বাইরের, যেমন এটাও মূল বিন্দুর বাইরে, এটাও মূল বিন্দুর বাইরের, এটাও মূল বিন্দুর বাইরের। কেন? এটাকে আমি যদি কখনো বাড়াই এইভাবে যাবে, কিন্তু এই মূল বিন্দুতে কখনো আসতে পারবে না, এই রেখাটাও কখনোই মূল বিন্দুতে আসতে পারবে না। সুতরাং এরা সবাই মূল বিন্দুর বাইরের সরল রেখার সমীকরণ। এই সমীকরণগুলো কিভাবে প্রকাশ করে, কিভাবে বের করে, এই জিনিসগুলোই আমরা দেখব। আমরা সেখানে প্রমাণ দেখেছি অঙ্কে, অর্থাৎ আমাদের যে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স ছিল সেখানে আমরা শিখেছি যে মূল বিন্দুর বাইরের সরল রেখার সমীকরণ কি, মূল বিন্দুর ভিতরের সরল রেখার সমীকরণ কি। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y সমান সমান mx, এটা হচ্ছে যে সূত্র। কেমন? y ইজ ইকুয়াল টু mx। এখানে yটা কি? yটা হচ্ছে একটা সমীকরণ। এখন সমীকরণ জিনিসটা কি এটাই তো বুঝি না, বারবার ছোটবেলা থেকে সমীকরণ, এই করণ সেই করণ, হ্যাঁ বশীকরণ, কত কিছু করণ আছে না, এই ধরনের করণ শিখে আসছি, জিনিসটা কি বুঝি না। এই যে দেখেন, আমরা যদি বলি যে x ইজ ইকুয়াল টু 2t প্লাস 5y প্লাস c, এই যে লাইন একটা লিখলাম না, এটাই হচ্ছে একটা সমীকরণ। মানে সহজ কথায়, কোনো অনেকগুলো আননোন ভ্যালু থাকবে, সে আননোন ভ্যালুগুলো পাশাপাশি বসে, সেটা মাথার উপরে স্কোয়ার থাকতে পারে, অথবা পাশাপাশি যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, এই ধরনের পাশাপাশি বসে যদি কোনো একটা সহগ সহ যদি পাশাপাশি বসে, সেটা হচ্ছে একটা সমীকরণ। ঠিক আছে? তো এই ধরনের এই ওয়াই, মানে এখানে কাকে বের করছি? এই সমীকরণটাকে আমি বের করছি যে এক্স এর মানটা কত। এক্স এর মানটা হচ্ছে এদেরকে যদি আমি মান বসাতে পারি, টি এর মান, ওয়াই এর মান বসাতে পারলে, সি এর মান বসাতে পারলে এই এক্স এর মানটাকে পাওয়া যাবে। তাহলে এক্স এর সমীকরণ, এখানে সমীকরণ এর উদ্দেশ্যটা কি? এক্স এর মানকে বের করা। ঠিক তেমনি এখানে উদ্দেশ্যটা কি? ওয়াই এর মানকে বের করা। এন্ড ওয়াইটা কোনটা? এই অক্ষরেখার এই ওয়াইটা না, ডেফিনেটলি এটা না। তাহলে ওয়াই কোনটা? এই যে এই দাগ যেটা, এই দাগটার নাম হচ্ছে ওয়াই। এই যে বাঁকা যে দাগটা দেখতে পাচ্ছেন সরল রেখা, এই সরল রেখার সমীকরণটাই হচ্ছে ওয়াই। এই ওয়াইটাকে মানে এই সরল রেখার মানটাকে, এই সরল রেখার মানটাকে বের করার নাম হচ্ছে কি? ওয়াই। এবং তার বের করার সমীকরণ হচ্ছে এম ইন্টু এক্স। এই এম ইন্টু এক্স এরা কারা আবার? এম হচ্ছে ঢাল, আমরা বাংলায় পড়েছিলাম ঢাল, কেমন, বা স্লোপ। আর এই এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে? এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসটা, এই যে এক্স মানে হচ্ছে এই রেখায় কে আছে। আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফ পড়ার সময় এই ধরনের যখন আমরা গ্রাফ পড়ি, তখন এদিকে অনেক সময় ভোল্টেজ দিই না, এদিকে অনেক সময় কি দিই? কারেন্ট দিই, তাই না? তাহলে এই এক্স অ্যাক্সিসে কে আছে? ভোল্টেজ আছে। ওয়াই অ্যাক্সিসে কে আছে? কারেন্ট আছে। ঠিক আছে? অনেক কিছুই দিই, আমাদের গ্রাফে অনেক কিছু দিই না,
যে ভোল্টেজ ভার্সেস কারেন্ট এইভাবে এইভাবে কত কিছু আঁকি, তাহলে এই এক্স অ্যাক্সিসে বর্তমানে কি আছে? ভোল্টেজ আছে। ঠিক তেমনি এই এক্স অ্যাক্সিসে বর্তমানে কি আছে? টাইম, দ্যাট মিন্স টি। টাইম মিলি সেকেন্ডে আছে, মানে টি আছে। এই জন্য এই এক্স মানে হচ্ছে যে মূলত এক্স অ্যাক্সিসে কে আছে সেটাকেই মিন করবে। ওকে, তাহলে এক্স অ্যাক্সিসে কে আছে? এখন টাইম আছে। তাহলে এটা হচ্ছে ঢাল ইনটু টাইম। এখন আমরা এক্স এর পরিবর্তে এই টাইম টি কে বসিয়ে দিলাম। এখন ঢাল জিনিসটা কি এটাই তো বুঝি না, কিন্তু ওই যে পাহাড়ি রোডে গাড়ি চলার সময় আমরা একটু দেখি সামনে ঢালু নামতে হবে, তাই না? ঢালু নামতে হবে, এই শব্দটার সাথে কিন্তু সবাই পরিচিত। এই ঢালু বা স্লোপ জিনিসটা কি আসলে? এই ম্যাথমেটিক্সে স্লোপ জিনিসটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। কি বলেছি? ডেল ওয়াই বাই ডেল এক্স, ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। আমি কোন রেখাকে নিচ্ছি? এই যে এই রেখাকে নিচ্ছি। ওকে, এই রেখাকে। তো এই রেখাকে আমি যে নিচ্ছি, এই যে একটু রেখাটা, এই অবস্থায় আমি দেখব যে ওয়াই অ্যাক্সিসে এই রেখাটা পরিবর্তন হয়েছে কতটুকু, এক্স অ্যাক্সিসে পরিবর্তন হয়েছে কতটুকু। এখন পরিবর্তন বলতে কি বোঝায়? আগে এই রেখাটার মান ছিল 0, এই রেখাটা বাঁকা করে উপরে উঠতে 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 তার এই খাড়া এই ওয়াই এর মানটা কতটুকু হলো? সরি, এই ওয়াই এর মানটা কতটুকু হলো? 4 পর্যন্ত হলো। 4 আগে ছিল 0, উঠতে উঠতে তার চূড়ার মাথার মানটা হলো 4। তার মানে বর্তমানে সে আছে 4, আগে ছিল 0। তাহলে ডেল ওয়াই মানে কি? ওয়াই এর পরিবর্তন কতটুক পরিবর্তন হলো? এখন কত আছে, মানে ফাইনাল ভ্যালুটা কত মাইনাস ইনিশিয়াল ভ্যালুটা কত। ফাইনাল ভ্যালু কত? 4, ইনিশিয়াল ভ্যালু কত? 0। তার মানে আমরা বলতে পারি ডেল ওয়াই মানে 4 মাইনাস 0। মানে বর্তমানে আছি আমি ফাইনালে কত? 4 এ আছি, শুরুতে কত ছিলাম? 0 ছিলাম। কোন দিকে? ডেল ওয়াই কিন্তু এই ওয়াই অ্যাক্সিস এর পরিবর্তন বলতে হবে। ওয়াই অ্যাক্সিস এর পরিবর্তন 4 মাইনাস 0। দেন নিচে হচ্ছে ডেল এক্স, মানে এক্স অ্যাক্সিস এর পরিবর্তন। আমি কতটুক এই পর্যন্ত হিসাব করতে চাই, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত এই এক্স বরাবর পরিবর্তন কতটুক? একটুক না, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0। তার মানে ফাইনাল হচ্ছে 2, ইনিশিয়াল মানে শুরুটা হচ্ছে 0। এই যে ডেল ওয়াই কে ডেল এক্স দ্বারা যদি ভাগ করা হয়, যে ভ্যালুটা পাওয়া যাবে এটাই হচ্ছে ঢাল। কতটুক ঢালু? ঠিক আছে, ইনটু টি। এখন 4 থেকে যদি আপনি 0 বিয়োগ দিয়ে দেন, কত থাকে? 2 থাকে। আর নিচে 2 থেকে 0 বিয়োগ দিলে, 4 থেকে 0 বিয়োগ দিলে 4 থাকে, 2 থেকে 0 বিয়োগ দিলে 2 থাকে। তাহলে কাটাকাটি করলে কত হয়? 2 হয়। আর এখানে আছে টি। আচ্ছা, টি এর কি কোনো মান নাই? আছে, কিন্তু এই মানটা কিসে আছে? মিলি সেকেন্ডে। মনে রাখতে হবে কিসে আছে? মিলি সেকেন্ডে আছে। ওকে, তাহলে আমরা এই জন্যই এই জিনিসটা এইভাবে লিখবো। আচ্ছা, 2t লিখে দেন। ওকে, তাহলে আমরা এই ওয়াই মানে সমীকরণটা কত বের করলাম? ওয়াই ইজ ইকুয়াল টু mx এর মাধ্যমে এই জিনিসটা বের করলাম। এখন টি এর যে মানগুলো আমরা বসিয়েছিলাম, ভালো করে খেয়াল করবেন। আমরা যে এই এক্স অ্যাক্সিসে যে মানগুলো বসিয়েছিলাম সেটা কিসে ছিল? মিলি সেকেন্ডে ছিল। তার মানে এই 2, 0 এই যে জিনিসটা বসিয়েছি সেটা কিসের ছিল? মিলি সেকেন্ডে ছিল। আর উপরের যে ভোল্টেজটা বসিয়েছি 4 আর 0, এটা কি ছিল? ভোল্টেজে ছিল, ভোল্ট এককে ছিল। তাহলে একটা ভোল্ট আর একটা হচ্ছে মিলি সেকেন্ড, দুটো তো দুই জিনিস হয়ে গেল। ভোল্টেজ আর এটা রাখতে হবে সেকেন্ডে, নট মিলি সেকেন্ড। কিসে? সেকেন্ডে। তাহলে এখানে আমরা যে ভুলটা করেছিলাম সেটা আমরা একটু শুধরাই নিই। এটার সাথে মিলি সেকেন্ডকে তুলে দিয়ে tan ইনভার্স 3 এইভাবে লিখে দিব, তাহলে কি হয়ে গেল? সেকেন্ড হয়ে গেল। আর পাশে এই টিটা টি থাকবে। ওকে, এখন 2 কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, কিন্তু ইনটু tan ইনভার্স 3 থাকার কারণে এটাকে যদি উপরে পাঠিয়ে দিই
মানে আপনারা এটা ভাগ করে দেখবেন ইনটু tan ইনভার্স 3 সহ, তখন এটা হয়ে যায় 2000, আর এই টিটা থাকবে টি। এই জন্য আমরা কি বুঝলাম, এই রেখাটার 0 থেকে 2 পর্যন্ত এই রেখাটার মান মানে ওয়াই এর মান সমান সমান 2000 টি। এটা হচ্ছে এই রেখাটার সমীকরণ। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা আমাকে অ্যানসার করবেন। জি স্যার, বুঝতে পারছি। আমার নেটওয়ার্কের প্রবলেম কি, নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল নাকি? নো স্যার। হ্যাঁ স্যার, ওনার হয়েছিল। আচ্ছা, বোঝা গেছে। তাহলে এই ওয়াই এর মান যে 2000 টি, এটা আমরা বুঝে গেলাম কিসের সময়, যখন মূল বিন্দুগামী কোনো একটা সরল রেখা যাবে তার ক্ষেত্রে। এটা কিন্তু সবসময় 2000 টি না, আমার ভ্যালুগুলো বসায়া অঙ্ক করে যা বের করেছি তা আর কি। কেমন, ভ্যালুগুলো চেঞ্জ হলে এই মানটাও চেঞ্জ হবে। এখন আসেন তো এইটা বের করি, 2 থেকে 4। এই 2 থেকে 4 এর মধ্যে কত? 2 থেকে 4 এটা কি মূল বিন্দুর বাইরের সরল রেখা না? এটা কখনো মূল বিন্দুতে যেতে পারবে? কখনোই পারবে না। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে মূল বিন্দুর বাহিরের সরল রেখা। এটার সমীকরণ কি অঙ্কে আপনারা দেখবেন, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এটা কিসে দেখবেন এই সমীকরণটা? ম্যাথমেটিক্সে, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে দেখবেন যে মূল বিন্দুর বাইরের সরল রেখার সমীকরণ বের করার সূত্র। ওয়াইটাকে, ওয়াইটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া, এই যে সমীকরণটাই হচ্ছে এই ওয়াই সমান সমান। তাহলে এই জিনিসটাকে ওপারে পার করে দিতে পারি না? থাকুক, ওর মান তো জিরোই হবে, কিছুক্ষণ পরেই বুঝবেন। এই জন্য ও এখানে থাকলেও যে কথা, ওইদিকে থাকলেও একই কথা। অনেক সময় সৌন্দর্যের জন্য ওয়াইটাকে পাশে রেখে প্লাস y1 এইভাবে লিখে দেয়। ঠিক আছে, একই কথা। এদিকে মাইনাস y1 থাকলে যে কথা, ওইদিকে গিয়ে প্লাস y1 হয়েছে। এখন এই জায়গায় আমরা চাচ্ছি কি, মান বসাতে। তাহলে আমরা বের করতে চাচ্ছি y কে, মূল বিন্দুর বাইরের সরল রেখার সমীকরণ। m কে আমি চিনি, x কে চিনি, কিন্তু x1 কে চিনি না, y1 কে এটাও চিনি না। ঠিক আছে, এই দুজনকে আমরা নতুন করে চিনবো এই সমীকরণটাতে, y মাইনাস। এখন আসেন y1। y1 হচ্ছে এই সরল রেখার উপর এমন একটা বিন্দু যার মান, এই এমন একটা বিন্দুটা কি জিনিস? এটাও হতে পারে, আমি অন্য কালার নিই, এই পয়েন্টটাও হতে পারে, এটাও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানে হতে, আপনি যেখানে ধরেন। কেউ ধরলো এই জায়গায়, এটাই আমি ধরবো, এই পয়েন্টটাকেই আমি টার্গেট করলাম। এই পয়েন্টটার যে ভ্যালুটা আসবে, এই এই জায়গাটা হচ্ছে এক্স এর মান, এই বরাবর টানলে যে জায়গাটা আসবে এটা হচ্ছে ওয়াই এর মান। এটা হচ্ছে y1, এটা হচ্ছে x1। মানে এই রেখাটার উপর এমন একটা বিন্দুর মানকেই আমরা বলবো y1 x1। এখন এই জায়গায় যদি আমি ধরি হবে, কিন্তু এই জায়গায় আমি x1 এর মান কত জানি না, এই জায়গায় y1 এর মান কত জানি না। অনুমান করে বলতে পারবো চিত্র দেখে, কিন্তু এক্সাক্ট কি জানি এই জায়গায় y1 কত, এই জায়গায় x1 কত জানি না। তাহলে যদি না জানি, তাহলে এখানে মানগুলো কিভাবে বসাবো? x1 আর y1 এর মান তো লাগবে। তাহলে এই রেখায় কোথায় ধরতে হবে, এই রেখার ভিতরে ধরতে হবে এটা বলা আছে, কিন্তু রেখার কোন পয়েন্টে ধরতে হবে এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে সবচেয়ে সহজ কি, এই 0 পয়েন্টেই ধরি, এই জায়গায় ধরি। তো এই জায়গায় ধরলে কি হবে, এই জায়গায় ধরলে এক্স এর মানটাও 0, ওয়াই এর মানটাও কত, 0। তাহলে x1 y1 দুইজনেই আমরা কি করে দিতে পারি, 0 0 করে লিখে দিতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে সহজ জায়গা, নাকি? বুঝা গেছে? স্যার এক্স এর মানটা 0 কেমন হচ্ছে স্যার? ওয়াই এর মানটা না 0? সরি ওয়াই এর মানটা 0, এক্স এর মানটা 0 না, এক্স এর মানটা হচ্ছে 4। 4, জি স্যার। ঠিক আছে, মানে জানা ভ্যালু, এক্স এর মানটা জানা ভ্যালু, কিন্তু ওয়াই এর মানটা কি আছে, উচ্চতা নাই, সেজন্য কি 0। আবার এই পয়েন্টেও ধরা যেতে পারে, এই পয়েন্টে ধরলে কি হবে, ওয়াই এর মানটা হবে 4
আর এক্স এর মানটা হবে কত 2। তাহলে এই জায়গার মানও জানা আছে, এই জায়গার মানও জানা আছে, কিন্তু সমীকরণে যত সংক্ষিপ্ত করা যায় তত আমাদের লাইনটা কম হয়। মানে কাউকে যদি জিরো করার সুযোগ থাকে সেটা করা উচিত। সেই দৃষ্টিতেই উপরেও ধরবো না, মধ্যখানেও ধরবো না, নিচের কোনো একটা জায়গায় ধরলে অন্তত পক্ষে একজন জিরো হয়ে গেলে দুইটা লাইন কমবে। বুঝা গেছে কেন এখানে আমরা এটা সবসময় এইভাবে ধরি? তার মানে ওয়াই এর মান বের করছি y1, তাহলে y1 কোথায় ধরবো? এই পয়েন্টে ধরবো আমরা, মানে এই সরল রেখার উপরে যে কোনো একটা পয়েন্টেই আমরা ধরবো। তো y1 এর মান মানে উচ্চতা কত? উচ্চতা 0, এই যে 0 হয়ে গেল। তারপরে ইজ ইকুয়াল টু m, m মানে কি? ডেল ওয়াই বাই ডেল এক্স, ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। আচ্ছা, এই রেখাটার ওয়াই এর পরিবর্তন, এই রেখাটা উপরের থেকে নিচে নামছে। ফাইনাল ওয়াই কত? ফাইনাল আগে ছিল অনেক উঁচুতে, কততে ছিল? 4-এ ছিল। 4-এর থেকে সে নামতে 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 কত নামছে? 0-তে নামছে। তাহলে ওয়াই এর মান কত? 0। আগে কত ছিল? 4। তাহলে ওয়াই এর পরিবর্তন 0 - 4। এক্স এর পরিবর্তন এইখান থেকে এই জায়গা পর্যন্ত, তাহলে ফাইনালি কত? এক্স 4। আগে কত ছিল? এক্স 2। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নিচের ভ্যালুগুলো কিসে? মিলি সেকেন্ডে, এই জন্য তার পাশে গুণ করে tan ইনভার্স 3 দিয়ে সেকেন্ডে নিয়ে আসবে। তাহলে এই m এর ভ্যালু শেষ। থাকলো কে? x - x1। x মানে কি? এই রাস্তায় x মানে হচ্ছে t, এই জন্য x মানে হচ্ছে t। x1 কত? ওই y1 যেখানে ধরেছিলেন ওই জায়গায় x1 এর ভ্যালুটা কত? 4 -4। ঠিক আছে, বুঝতে পারছেন? দাদা এখানে 1000 দিয়ে ভাগ করলে জি দাদা বুঝতে পারছি। সেকেন্ড জি জি 1000 দিয়ে সেকেন্ড সেকেন্ড করলেন কি 1000 দিয়ে ভাগ? তো এটা এটা হ্যাঁ 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 হ্যাঁ, tan ইনভার্স 3 মিলি সেকেন্ডকে 1000 দ্বারা ভাগ করছে আর কি। এটা 1000 টোটাল টোটাল কি হইতেছে? কি মানে এটা তো উপরে গেলে কি হয়ে যাবে? আলটিমেটলি 1000 গুণ হয়ে গেছে। সেটা সেটা হোক, কিন্তু আপনি নরমাল সেন্সে চিন্তা করুন, মিলি সেকেন্ড থেকে আমি সেকেন্ডে নিব, কি করতে হবে? tan ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে। বড় ইউনিট নিচ্ছেন 1000 দিয়ে ভাগ করা লাগবে। 1000 দিয়ে ভাগ হচ্ছে না তো, এটা তো মানে 1000 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। কেন গুণ হচ্ছে? আপনি শুধু এইটা চিন্তা করেন, উপরেরটা না। আপনি তো মিলি ও সেকেন্ড আচ্ছা কোনটা? আচ্ছা নিচেরটা। ও আচ্ছা সরি সরি নিচেরটা, আচ্ছা শুধু নিচেরটা। আচ্ছা হ্যাঁ, ও সরি উপরেরটা তো নিচেরটা। ভোল্ট, তাই না? ও আচ্ছা উপর সরি উপরটা ভোল্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক উপরেরটা আছে। ভোল্ট। ও হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই জায়গায় যদি অঙ্কটা করি যে ভ্যালুটা কেমন দাঁড়াচ্ছে, তাহলে y সমান সমান এখানে 4 থেকে 2 চলে গেলে এই জায়গায় কত আসবে? এটা মাইনাস আসবে না? মাইনাস এটা আসবে 2, আর এটার জন্য 2000 টি। ঠিক আছে, তাহলে দাঁড়ালো কত? 2 থেকে 4 মিলি সেকেন্ডে 2000 টি, সরি 200 টি না, 2000 টি। আর এইখানে দাঁড়ালো হচ্ছে ওই পাশে -4 থেকে গেছে স্যার। হ্যাঁ t-4 আছে স্যার এখানে। 2000, এইটার সাথে এই টি কে গুণ করলে, এই পুরো জিনিসটার সাথে টি কে গুণ করলে 2000 টি। আবার এই পুরো জিনিসটার সাথে 4 কে না, এখানে 4 ইন্টু, এটাও তো মিলি সেকেন্ডে তাই না? এই যে 4 ইন্টু tan ইনভার্স 3 x1, x1 মানে কত? 4 না? 4 এটা তো মিলি সেকেন্ডে, বুঝতে পারছেন? এই জন্য এই 4 মিলি সেকেন্ডের সাথে এই জিনিসটাকে একবার গুণ হবে না, এই পুরো জিনিসটাকে টি দ্বারা গুণ, এই পুরো জিনিসটাকে এটা দ্বারা গুণ। পুরো জিনিসটাকে টি দ্বারা গুণ করলে হয় 2000 টি, এই পুরো জিনিসটাকে এটা দ্বারা গুণ করলে হয় কত? 8 প্লাস 8। আপনারা গুণ করে দেখতে পারেন। জি স্যার 8 আসে। তো এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, প্লাসটাকে যদি আগে লিখি, এই ধরনের হবে, এই যে 8 - 2000 টি।
দেখছেন এই জিনিসটা একটা লাইনে করা হয়েছে। এখন এটা কখন পারবেন? যখন এই প্র্যাকটিসটা বেশি 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 করবেন। সমীকরণ দেখার সাথে সাথে শুধু ক্যালকুলেটরে শেষ করে দিতে হবে। এটা বুঝা গেছে? তাহলে সলিউশন করতেছি প্রথমে। এখন সলিউশনে যাব আমরা। আমাদের সমীকরণ বের করা বুঝা সব শেষ। এই কষ্ট করলাম শুধুমাত্র সামনে আর যেন না লাগে সেজন্য। এখন আসেন, এখন আমরা অঙ্ক করব। তাহলে আমরা দেখছি কি টাইম পিরিয়ড, কোন টাইমের জন্য হিসাব করছি? 0 থেকে 2 পর্যন্ত। এই যে দেখুন টাইমের মান মানে টি এর মান 0 থেকে বড়, 2 মিলি সেকেন্ড থেকে ছোট। এই যে 2 মিলি সেকেন্ড থেকে ছোট, তার মানে এই সময়ের কথা বলা হচ্ছে। এই সময়ে আমরা কি পেলাম? সমীকরণ, ইনপুট ভোল্টেজের সমীকরণ VI ইজ ইকুয়াল টু 2000 টি ভোল্ট পেয়েছিলাম কিনা? 2000 টি প্রথমটাতে। জি স্যার। ওকে, এখন নিচে দেখেন সময় যখন মানে টাইমের মান যখন 2 থেকে বড় 4 থেকে ছোট, এই যে 2 থেকে 4 এই রেঞ্জে যখন ছিল, মানে এই সমীকরণটার কথা বলা হচ্ছে, যখন ছিল তখন আমরা পেয়েছিলাম 8 মাইনাস 2000 টি ভোল্ট। তাহলে এই ইনপুট ভোল্টেজের সমীকরণ কয়টা পেলাম? 2টা পেলাম। 2টা হলেই হয়ে গেছে, আর বাকিগুলো ফটোকপি। কেমন? আবার এভাবে উঠবে আবার নামবে, আবার উঠবে আবার নামবে, একই জিনিস। দিস পিরিয়ড ইজ রিপ্লেসড অ্যাগেইন এন্ড অ্যাগেইন। তাহলে এই জিনিসটা সরি রিপিটেড অ্যাগেইন এন্ড অ্যাগেইন। তো এই জিনিসটা রিপিট হতে থাকবে বারবার, একই জিনিস, কারণ একই উচ্চতা একই গেপ সব সেম, এই জন্য এটা রিপিট হতে থাকবে। এই কারণে আমরা শুধু এই 2টা যদি বের করতে পারি তাহলে এখানে কি হচ্ছে আমরা বুঝতে পারবো। তাহলে বি আউটপুটের সমীকরণ লেখেন, বি আউটপুট সমান সমান মাইনাস RC ডি বাই ডিটি ইন্টু বি ইনপুট। এখন RC কত? এই যে এইখানে আপনারা দেখেন আর এর মানও দেয়া আছে, সি এর মানও দেয়া আছে। এই আর এবং সি কে আমরা যদি গুণ করি হবে 1 ইন্টু 10⁻³ সেকেন্ড। তাহলে 1 ইন্টু 10⁻³ 1টাকে লিখতে হয় না, এই জন্য 10⁻³ সেকেন্ড। তো RC-র পরিবর্তে আমরা লিখে দিব কি মাইনাস 10⁻³ সেকেন্ড ডিআই বাই ডিটি ইন্টু বি ইনপুট। প্রথমটা করেন, আমরা এখানে লিখছি দেখুন বি আউটপুট সমান সমান মাইনাস RC, এর ভ্যালু হচ্ছে কত? 10⁻³ ডি বাই ডিটি বি ইনপুট, তাই না? সমীকরণ কি ছিল? বি ইনপুট। তাহলে বি ইনপুটের মান কত? প্রথমে আমরা নিব এই সময়ের জন্য 2000 টিকে। 2000 টির যদি ডিফারেন্সিয়েশন করা হয় কত বের হয়? 2000 টিকে ডিফারেন্সিয়েশন করলে 2000 স্যার। 2000। কেন? ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই টিটা চলে যাবে, তখন থাকবে কি এই শুধু ভ্যালুটা থাকবে 2000 থাকবে, মানে সহগটা বাইরে চলে আসবে আর কি আগে থেকে। তাহলে আমরা লিখতে পারি বি আউটপুট সমান সমান মাইনাস এই 10⁻³ সাথে 2000 কে মানে যেটা আমরা পেলাম সেটাকে যদি গুণ করে দিই তাহলে কত হলো? 2 হলো না? 2000 ডিফারেন্সিয়েশনের পরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটার আউটপুট কত বের হয়? 2000। এইভাবে শুধু 2000, এই ডি বাই ডিটি 2000 টির আউটপুট হচ্ছে 2000। তাহলে এই 2000 এর সাথে এবার যদি 10⁻³ কে গুণ করে দিই কত হলো? 2 হলো, -2। তাহলে আউটপুট ভোল্টেজ হচ্ছে কত? -2 ভোল্ট। কখন? এই টাইমে আমরা এই সার্কিটের মধ্যে ঢুকালে এই সার্কিটের আউটপুটে এরকম -2 ভোল্ট আমরা দেখতে পাবো। এখন আবার কত? নিচের সমীকরণটা না, দ্বিতীয় স্টেপে ভি আউটপুট সমান সমান মাইনাস RC ডি বাই ডিটি বি ইনপুট। এখন বি ইনপুট কত? 8 মাইনাস 2000 টি। এটা হচ্ছে এই দ্বিতীয় এটাতে। এইটা যদি এই সূত্রে আমরা বসাই দিই তাহলে কি পাবো? মাইনাস RC মানে মাইনাস 10⁻³ ডি বাই ডিটি 8 মাইনাস 2000 টি সমান কত? বলেন। -2000 স্যার 0 মাইনাস 2000 ইনটু মাইনাস 2000। yes জিরোটা লিখতে হয় না। এই কেন? অনেকে বলবেন খাইছি ধরার তো খাইছি, কেন বলেন তো? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো ফাঁকি দিছি।
মনে মনে বলতেছেন অনেকে? যাই হোক, আপনাদের মধ্যে যদি এমন না বলেন তাইলেই ভালো, শুক্রিয়া। কারণ অনেকেই এটা মনে মনে রাখে কিন্তু বাস্তবে বলে না, যে অনেক সময় মনে থাকে যে আরে কেন যে করলাম না। এগুলো ছোট জিনিস, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের শুরুর জিনিস, দেখে নেবেন। কখনো যদি কোনো সহগ ছাড়া, মানে যাকে দিয়ে ডিফারেন্সিয়েশন করছেন তার ভ্যালু ছাড়া যদি শুধু মান হয়, মানের ডিফারেন্সিয়েশন হয় 0, গুল্লা। তাহলে এইটের সাথে কোনো T2 লাগানো আছে? নাই কিন্তু। তাহলে এইটের সাথে কিছু লাগানো না থাকলে এইটের ডিফারেন্সিয়েশন হবে 0, তাহলে এটা গেল গা। এরপরে থাকলো -2000t। এই -2000 সহগটাকে বাইরে বের করে নিয়ে আসি, এই d/dt এর বাইরে বের করে নিয়ে আসলাম, d/dt t থাকলো শুধু। তো d/dt t এর মানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছেন সেই মানটা যদি সেখানে থাকে, তার মান হয় কত? 1। এই জন্য বাইরের যে 2000 সেটার সাথে 1 যখন গুণ হয় আলটিমেটলি হয় কত? 2000। আর সামনে যে মাইনাস চিহ্নটা, সেই মাইনাস চিহ্ন রয়ে যায়। এখন এখানেও একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, এটার সাথে এটা গুণ করলে হয় +2। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে কি, যে এরকম উপরের দিকে ঊর্ধ্বমুখী কার্ভের জন্য হয় -2, এরকম নিম্নমুখী কার্ভের জন্য হয় +2। ঠিক আছে? তা আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র শেখার সময় একটা শব্দ শিখেছিলাম, যে কখনো যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ থাকে তাহলে আউটপুট কি বের হবে? স্কয়ার ওয়েভ। এবং আমার এই আউটপুট ভোল্টেজটাও তাই মিন করতেছে, যে এই সময়ের জন্য হবে -2, আর এই সময়ের জন্য হচ্ছে +2। তাহলে আমরা এই সময় মানে 0 থেকে 2, এই যে 0 থেকে 2 এই সময়ের জন্য কত দিব? -2 ভোল্ট। তো -2 হলে নিচে আঁকতে হবে এইভাবে -2 ভোল্ট। আবার ইনস্ট্যান্ট এই উপরে উঠা শেষ, এবার নিচে নামবে, এই সমীকরণের জন্য আমরা কি ইনস্ট্যান্ট দিব? এই যে +2। তাহলে আলটিমেটলি জিনিসটা এরকম হয়ে যাচ্ছে না? স্কয়ার ওয়েভ হয়ে যাচ্ছে। এই জন্য +2 আর -2 এইভাবে করে আউটপুটটা চলতে থাকবে। আপনারা কি এই অঙ্কটা বুঝেছেন? আমি কিন্তু অঙ্কটা সময় নিয়ে কেন করাইছি, কারণ হচ্ছে এর পরে যেন পরের বার টাইম কাউন্ট হচ্ছে। হ্যাঁ, পরের অঙ্কগুলো যেন আর দেরি না করে। একটু বুঝা স্যার গেছে? এখানে একটা প্রশ্ন ছিল স্যার। জি জি দাদা, ক্লিয়ার। স্যার এখানে যে -2 প্রথমে আমরা যে উপরের দিকে উঠছি এর জন্য -2 নিচে নামছি, কিন্তু যখন আমরা উপরের দিকে যাচ্ছি তারপরে পরে তো আমার হচ্ছে +2 উপরে উঠলো। জি +2 উপরে ওঠার পরে আবার তো আমার +2 নিচে নামা লাগবে তো, কিন্তু এটা তো উপরেই উঠতেছে স্যার। কোথায় উপরে উঠতেছে? এই যে প্রথমে এই কার্ভটা উপরে উঠলো, এই পর্যন্ত জি স্যার। হচ্ছে এই যে -2টা। জি স্যার। ঠিক আছে? তারপরে তো +2। এই যে একটু করে এটা কি +2 না? তো জি স্যার। এটাকে, এটা 0 টাইম ফেজ শিফটিং, সাথে সাথে সে +2 হয়ে গেছে। তো -2 স্যার থেকে এটা আপনি তো তাইলে তো স্যার এখান থেকে একটু ডিফারেন্স করলে তো 4 হয়ে যায় স্যার, 4 পর্যন্ত উঠতেছে কেন 4 টোটাল। পর্যন্ত উঠবে? আপনি এই 0 এইটা হচ্ছে বেস, এইখান থেকে হিসাব করবেন। আর এই যে এইখান থেকে যে সরাসরি উপরে চলে গেল, এটার জি এটার স্যার। কোনো হিসাব নাই। কেন? এটা সে উপরে যেতে কোনো টাইম নেয় নাই। টাইম নিলে আচ্ছা। আমাদের হিসাব হবে। এটাকে জি বলা হয় স্যার তাহলে 0 টাইম ফেজ শিফট। ঠিক আছে? আচ্ছা। জি স্যার। কোনো সময় না নিয়ে একটা স্ট্রেট লাইনে সে কি করে দিছে? পল্টি নিয়ে নিছে। বিএনপি আর আওয়ামী লীগ বিভিন্ন দল থাকে না, ওইরকম মনে করেন যে এই আজকে রাত্রে ছিলাম আওয়ামী লীগ, রাত 12টায় নির্বাচনের ফল ঘোষণা দিছে ইনস্ট্যান্ট বিএনপি। বুঝতে পারছেন? এই ধরনের হয় না, অনেক রাজনীতিবিদরা তো এরকম করে। তো এইরকম ধরেন সে ছিল -2, ইনস্ট্যান্ট সে ফেজ শিফট করে আরেকটা হয়ে গেল। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমরা ফরওয়ার্ড হই। মাত্র একটা অঙ্ক করলাম, বাকিগুলো কখন করব? প্লট দ্য আউটপুট ওয়েভফর্ম অফ দ্য অপ-এম্প ডিফারেন্সিয়েটর। আমি কিন্তু এখন আর বুঝাবো না, কেমন? বুঝানো আমার প্রথম একটা অঙ্কে শেষ। এখন আমি শুধু ধরিয়ে দিব যে কিভাবে হচ্ছে। এই অপ-এম্প ডিফারেন্সিয়েটর সার্কিটটা ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপে আছে। আপনাকে এটার আউটপুটটা কত বের করতে হবে। কিছুক্ষণ আগে যেভাবে করেছি ঠিক সেভাবে করবেন। এই অঙ্কটা আমার ইউটিউবে আছে, চাইলে সেখান থেকেও বুঝে নিতে পারেন। ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় আর কি, তাও আমি বুঝাবো, কিন্তু ওই পূর্বেরটার মতো ডিপলি বুঝাবো না। তাহলে আরসির ভ্যালুটা কিভাবে পাবো? এইভাবে, এই যে এখানে সি আছে আর আছে, দুজনকে গুণ করব। এখন
এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কিন্তু মাইক্রো ফ্যারাডে আর এটা হচ্ছে কিলো ওহমসে। এই জন্য গুণ করার সময় এইভাবে দিবেন 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ইনভার্স না, 10 টু দি পাওয়ার কিলো গুণন 0.1 মাইক্রোফ্যারাড, তাহলে 0.01 মাইক্রোফ্যারাডের জন্য 10 ইনভার্স 6। এই দুইটাকে গুণ করলে যা হবে সেটাই দেখবেন 10 ইনভার্স 3। বি ইনপুট, তাহলে এখন ইনপুট ভোল্টেজের সমীকরণটা আমাকে বের করে নিতে হবে। এই কার্ভ দেখেই আমি ডাইরেক্ট সমীকরণ বলতে পারবো না, কার্ভ থেকে বের করতে হবে, ক্যালকুলেটর চেপে হিসাব করে বের করতে হবে। ঠিক আছে, হিসাব করে বের করতে হবে। মূলত মজার বিষয় কি জানেন, ইঞ্জিনিয়ারিং শব্দটাকে মনে হয় যদি কোনো পৃথিবীতে 95 কয়েকটা দেশ থাকে তার মধ্যে আমাদের দেশ একটা। ইঞ্জিনিয়ারিং শব্দটাকে আমরা এমন ভাবে নিয়েছি যে 2-4টা বই পড়ে জাস্ট সার্টিফিকেট একটা নিলেই সমাজে নিজেকে ইঞ্জিনিয়ার বলে জাহির করা যায়, বিভিন্ন মিল ফ্যাক্টরিতে চাকরি নিয়ে সমাজে ইঞ্জিনিয়ার হিসেবে মাথা উঁচু করে বাঁচা যায়। কিন্তু সারা পৃথিবীতে ইঞ্জিনিয়ার শব্দটা এমন না। আমাদেরকে ফরেন যদি কোনো ইঞ্জিনিয়ার পায়, ফরেন যদি কোনো লেকচারার পায়, তারা আমাদেরকে গালি দিবে, কারণ আমি ইঞ্জিনিয়ারিং ক্লাসে এগুলো বুঝাচ্ছি বলে। এগুলো তারা করে মুখে মুখে উইদিন 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে, জাস্ট ক্যালকুলেটরে একটা ভ্যালু পুট করে বের করে। আর আমরা বুঝাচ্ছি মোটামুটি মনে হয় আমি আধা ঘন্টা ধরে বুঝে ফেলছি। ঠিক আছে, এটা মাঝে মধ্যে আমি ইউটিউবে 2-1টা কমেন্টস আসে আমার যে এটা কি ধরনের বাজে লেকচার। এটা আপনার জন্য খুব ভালো লেকচার, কিন্তু এটা একজন বিদেশির জন্য খুব বাজে লেকচার। এই বিষয়গুলো বুঝতে হবে, নিজেকে যোগ্য ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। তুলতে গেলে ব্রেনকে বেশি বেশি ব্যবহার করতে হবে। ব্রেন বেশি ব্যবহার করার নিয়ম কি, গাণিতিক সমস্যা বেশি বেশি সমাধান করতে হবে, বসে থাকার সময় চিন্তা করতে হবে, মনে করতে হবে পড়াগুলো, অঙ্কগুলো মনে মনে করতে হবে। যে পড়া আমি পড়েছি যেটা আমি বুঝেছি সেটা আমি আবার মনে করতে পারি কিনা, সাইকোলজিক্যালি সেটাকে আবার রিমাইন্ড করতে হবে। যত বেশি আপনি মনে করেন কোথাও বসে আছেন, কথা বলার কেউ নাই, কিন্তু কোথাও আনমনা হয়ে বসে আছেন, তখন আপনি মনে মনে এগুলো রিওয়াইন্ড করবেন আপনার পড়াশোনাগুলো। এই অঙ্কটা এইভাবে গিয়ে, এই মেশিনটা এইভাবে গিয়ে ওভাবে করে লাগছিল, এরকম এরকম হয় কিনা, পারেন কিনা, এইভাবেই ব্রেনকে বেশি বেশি ইউজ করা হয়। তো অবাঞ্ছিত কথা বলার জন্য দুঃখিত। তো যেটি বলছি, এই সমীকরণ 2000টা কোত্থেকে আসছে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সেখান থেকে আসছে। তারপরে এইটা কোত্থেকে আসছে, এটা এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই রেখাটা, আগে রেখাটা এইভাবে ছিল না, কিন্তু এখন দেখেন এটা একটা রেখা এই মাথা পর্যন্ত। ঠিক আছে, এই লম্বা রেখাটার সমীকরণ। এই লম্বা রেখাটা কিভাবে, এটা হচ্ছে তার ইনিশিয়াল, এটা হচ্ছে তার ফাইনাল। এখন ওয়াই এর পরিবর্তন মানে উচ্চতার পরিবর্তন কতটুকু, এইটুকু। সে আগে ছিল 2 + 2, এখন হয়েছে -2। এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তন। কিভাবে দিবেন, -2 -2 মানে ওয়াই এর পরিবর্তন। ফাইনাল ভ্যালু কত, -2। ইনিশিয়াল মাইনাস দিয়ে ইনিশিয়াল ভ্যালু কত, +2, মধ্যখানে সূত্রের মাইনাস দিয়ে ডেল ওয়াই বের হয়ে গেল। ডেল এক্স কিভাবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে কতটুকু 3, আর এটা কত 1 মিলি সেকেন্ডে কিন্তু, তাহলে 3 হচ্ছে ফাইনাল, 1 হচ্ছে ইনিশিয়াল, তাহলে 3 - 1 ইন্টু মিলি সেকেন্ডটাকে 10 ইনভার্স 3 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে নেবেন। এইভাবে করলেই আপনি এই মূল বিন্দুর বাইরের সমীকরণ y - y1 ইন্টু y - y1 = m × x - x1, এই সমীকরণটা বের করে ফেলতে পারবেন। ওখানে y1 এবং x1 এর মানটা কিভাবে ধরবেন, এই যে এই পয়েন্টকে ধরবেন, কারণ এই জায়গায় কোনো উঁচু নাই, উচ্চতা নাই, উচ্চতা কত 0, তাহলে y1 এর মানটা 0 হয়ে যাবে। আর এই জায়গায় x1 এর মানটা কত হবে, 2 মিলি সেকেন্ড, কিন্তু 2 × 10 ইনভার্স 3। এইভাবে আপনারা যদি করেন, এই রেখাটা মানে এই 1 থেকে 3 পর্যন্ত এই সময়ের জন্য যে রেখাটা, এই রেখাটার সমীকরণ বের করতে ফেলতে পারবেন। আবার এটাও বের করতে হবে
কেন? এই রেখাটা 0 থেকে উপরের দিকে আর এই রেখাটা -2 থেকে উপরের দিকে, এই জন্য এটাও বের করতে হবে। তো এটা কিভাবে বের করবেন? এটা বের করবেন 3 থেকে 4 এই টাইমের জন্য। এখানে দেখেন যে 3 থেকে 4 মিলি সেকেন্ড এই টাইমের জন্য মূল বিন্দুর বাইরের সরলরেখার সমীকরণ দিয়ে বের করবেন। ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সেম এটা যেভাবে করেছেন সেম সূত্র দিয়ে করবেন। এইভাবে 3টা বি ইনপুট, মানে এই ইনপুট ওয়েবটা অ্যানালাইসিস করে এই 3টা সমীকরণ আপনি পেলেন। এই 3টা সমীকরণকে এবার ডিফারেন্সিয়েশনের সূত্রের মধ্যে পুট করলেই, ডিফারেন্সিয়েশন করলে আমরা আউটপুটটা দেখতে পাবো। কি আউটপুট দেখতে পাচ্ছি দেখেন তো। আউটপুট দেখতে পাচ্ছি +2 যখন ছিল 2 ভোল্ট। আচ্ছা, আমার একটা ফোন আসছে, 1 মিনিট একটু লাইনে থাকবেন। তাহলে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডি আউটপুট, এই জায়গায় আমরা আরসির ভ্যালু বের করে রেখেছি, মাইনাসটা তো আছেই। যখন আমরা এই 2000t কে এই জায়গায় বসাবো, মানে বি ইনপুটের জায়গায় বসাবো, তখন আউটপুট হবে 2 ভোল্ট। যখন এই জিনিসটাকে বসাবো এই জায়গায়, তখন হবে -2 ভোল্ট। যখন নিচের এই জিনিসটাকে বসাবো তখন হবে +2 ভোল্ট। তার মানে 2 ভোল্ট, -2 ভোল্ট, +2 ভোল্ট, এভাবে করে যাচ্ছে। এখন টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টাইমটা কত? 0 থেকে 1। তাহলে এই 0 থেকে 1 পর্যন্ত এই সময় আমরা দিব -2 ভোল্ট। 0 থেকে 1, এই 1 পর্যন্ত। আবার 1 থেকে 3, 1 থেকে 2 না, কিন্তু 1 থেকে 3 পর্যন্ত কত? 1 থেকে 3 -2 ভোল্ট। এই ভুল লাগছে নাকি? উল্টা আঁকছি, তাই না? এটা ভুল আঁকছি না? জি স্যার, আমিও মিলাতে পারছি না। উল্টা এঁকে ফেলছি, দেখছেন? তাড়াহুড়া করলে যা হয়। আচ্ছা, এটা এই 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 চিত্রটা আমি ভুল আঁকছি। হ্যাঁ, এই চিত্রটা হবে এইভাবে। আপনার খাতায় একটু এই শীটটা এডিট করে নেবেন। থাক, এগুলো সূরাদের ধরা, সূরারা ধরা কাক। আপনারা এটা এডিট করে নেবেন। হ্যাঁ, যখন 0 থেকে 1 ওই জায়গায় হচ্ছে +2 ভোল্ট, তাহলে +2 ভোল্ট হলে এই যে এইভাবে থাকবে, এইতে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এরপরে 1 থেকে 3 এই টাইমের জন্য -2 ভোল্ট, এইভাবে করে নিচে নেমে এই -2 ভোল্ট দুইটা হবে কেমন, মানে এটা যতটুর তার 2 গুণ হবে, এইভাবে। তারপরে +2 ভোল্ট হবে 3 থেকে 4, এইভাবে আবার +2 ভোল্ট। দাদা ভ্যালুগুলা ঠিক ছিল, ছিল ভ্যালুগুলা মাইনাস প্লাসে ভুল ছিল, কিন্তু আউটপুট ডায়াগ্রামটা ঠিক ছিল। এগুলো ভুল? হ্যাঁ হ্যাঁ, প্রথমটা মাইনাস হবে, দেন হচ্ছে দ্বিতীয়টা প্লাস হবে। ও, তাহলে 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 ভ্যালুগুলো ভুল করছি। তো এটা ঠিক আছে না? জি দাদা, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় একটু এডিট করে নেবেন। এটা হচ্ছে -2 ভোল্ট বের হবে, এটা +2 ভোল্ট বের হবে, এটা হচ্ছে মাইনাস হবে। -2 ভোল্ট বের হবে। এখন ঠিক আছে না? জি দাদা, ঠিক আছে। প্লাস মাইনাস ভুল করে দিছি। আচ্ছা, তাহলে এই অবস্থায় হলে এই কার্ভটা ঠিক আছে। আপনারা তো কার্ভ আঁকতে জানেন, আপনারা তো এক্সপার্ট হয়ে গেছেন, তাই না? স্যার দ্বিতীয় সমীকরণটা যদি একটু দেখাইতেন, মানে কিভাবে 4 - 2000t আসলো আর একটু। এটা জি স্যার। এই জায়গা থেকে এই পর্যন্ত সরল রেখার বাইরের সমীকরণ y - y1 = m × x - x1। y এর সমীকরণ বের করছি, -y1 এই পয়েন্টে ধরছি y1টাকে, এই জন্য 0, m del y / del x, y এর পরিবর্তন। এখন y হচ্ছে এই উচ্চতাটা, মানে উঁচুতে কতটুক, এটাই তো y এর পরিবর্তন নাকি? তাহলে ফাইনাল ওয়াইটার ফাইনাল কোথায়? ওয়াইটা ফাইনাল কোথায়? এটা হচ্ছে ওয়াই এর শুরু,
ওয়াই নামতে 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 জিরোতে নামছে, আবার নামতে 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 এইখানে পৌঁছে গেছে। ওয়াই এর ফাইনাল কত? -2। ওয়াই এর শুরু কত? +2 তে। মাইনাস হচ্ছে কিসের? সূত্রের। +2 টা কিসের? শুরুর। ফাইনাল মাইনাস ইনিশিয়াল, শুরুটা। একটু বুঝছেন? জি স্যার। এখন আসেন ডেল এক্স। ডেল এক্স কি? এক্স এর পরিবর্তন। এক্স এর ফাইনাল কোনটা? চলতে 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 এক্স, এইটা হচ্ছে ফাইনাল 3 মাইনাস ইনিশিয়াল, শুরুটা কোনটা ছিল? 1। কিন্তু এই জিনিসটা হচ্ছে মিলি সেকেন্ডে। একটু বুঝছেন? জি স্যার। এক্স এর মানটা কত? টি। মাইনাস x1 টা কত? এই পয়েন্টে ধরছিলাম না y1 2, এটা মিলি সেকেন্ডে। -2 হয় -4, ঠিক আছে? আর এই জায়গায় কত হয়? এটা হয় 2 × 10⁻3। 4 আর 2 কাটাকাটি গেলে হয় 2 -2 আর নিচে হচ্ছে কত? 10⁻3। মানে এখানে গুণ করলে -2000। ওকে, -2000 এর সাথে টি কে গুণ করলে হয় এই -2000 টি। আর এই -2000 এর সাথে যদি এই -2 × 10⁻3 কে গুণ করা হয় তাহলে হয় +4। বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন আমরা তাহলে এইভাবে এটা এডিট করে নিব। কেমন? এই জায়গার ভ্যালুটা, এটা হচ্ছে মাইনাস, এই জায়গা হচ্ছে প্লাস, এই জায়গা হচ্ছে মাইনাস। তিন নম্বর সমস্যা, if a sine wave of peak value 1 volt and frequency of 1 kilohertz is applied to the differentiator, then find and sketch the B output। এই অঙ্কগুলো কিন্তু আসতে পারে, এগুলো ছোট অঙ্ক, এগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক। হ্যাঁ, এই ধরনের সাইনোসয়েডাল ওয়েভ থাকলে এই ধরনের ওয়েভ অ্যানালাইসিসটা সহজ, আর ঝামেলা হয় না। আমরা এই ধরনের একটা ডিফারেন্সিয়েটর সার্কিট থাকবে, সেখানে বলা হচ্ছে কি সাইনোসয়েডাল ওয়েভের পিক ভ্যালুটা হচ্ছে 1 ভোল্ট। মানে আমরা সাইন ওয়েভের সমীকরণ কি জানি? ভোল্টেজ ইনস্ট্যান্টেনিয়াস সমান সমান বিএম বা বিপি সাইন ওমেগা টি। এটাই তো সাইন ওয়েভের ভোল্টেজের সমীকরণ নাকি? এখন বিএম বা ম্যাক্সিমাম ভোল্টেজকে অনেক সময় কি নামে ডাকে? বি পিক ভোল্টেজ বা বিপি নামে ডাকে, বিপি সাইন ওমেগা টি একই কথা। এটাই বলা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ অফ পিক ভ্যালু 1 ভোল্ট। এই ভিপি এর মানটা হচ্ছে কত? 1 ভোল্ট। এন্ড ফ্রিকোয়েন্সি অফ 1 কিলোহার্টজ। এখানে ফ্রিকোয়েন্সি কোথায়? ফ্রিকোয়েন্সি আছে। এই ওমেগাকে যদি আমরা ভেঙে দেখি, ওমেগা সমান সমান 2πf। তার মানে এই ফ্রিকোয়েন্সিটাই ওইটা। এই ফ্রিকোয়েন্সির সাথে যদি 2π গুণ করি তাহলে এই ওমেগার ভ্যালুটাকে পাওয়া যাবে। বুঝতে পারছেন? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, সবগুলো সূত্র মাথায় রাখতে হবে। ওমেগা সমান সমান 2πf, এফ এর ভ্যালুটা দেয়া আছে। ইজ অ্যাপ্লাইড টু দ্য ডিফারেন্সিয়েটর। তাহলে এই ধরনের একটা ডিফারেন্সিয়েটর সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। দেন ফাইন্ড এন্ড স্কেচ দ্য বি আউটপুট। বি আউটপুটের মানটা কত বের করো এবং এটা এঁকে দেখাও। তাহলে আমরা প্রথমে সমীকরণ লিখছি, ইনপুট ভোল্টেজ বি ইনপুট সমান সমান বিপি সাইন ওমেগা টি। দ্যাট মিনস সাইন, বিপির মান তো 1, লেখার দরকার নাই। সাইন ওমেগার মানটা কত? 2π × f, f মানে 1000, 1 কিলো হার্টজ মানে কত? 1000 হার্টজ। এই জন্য 2π × 10³ মানে 1000, টিটা টি রয়ে গেল। এটা আমরা যদি গুণ করি বি আউটপুট, এইটা হচ্ছে বি ইনপুটের সমীকরণ হয়ে গেল। এই বি ইনপুটের সমীকরণটাকে এবার আমরা একটা ডিফারেন্সিয়েটর সার্কিটে যদি বসিয়ে দিই, কি হবে? বি আউটপুট সমান -RC d/dt × বি ইনপুট। তাহলে বি ইনপুটের জায়গায় কে বসলো? এই জিনিসটা বসলো, সাইন
2 পাই ইন্টু 10 কিউব ইন্টু টি মাইনাস আরসি। আরসির মানটা কত? এই যে আছে তো, এই সিও আছে আরো আছে, দুটাকে গুণ করে বসাই দিলে হয়ে যাবে। এই মাইনাস এই 1.5 ইন্টু 10 ইনভার্স 3 সরি 10 টু দি পাওয়ার 3 ইন্টু 0.1 ইন্টু 10 ইনভার্স 6, এটা হচ্ছে আর, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে যে কি এই 2 পাই ইন্টু 10 কিউব। এই জিনিসটা একটু দেখতে হবে, একটু দেখেন। ডি বাই ডিটি সাইন ওমেগা টি, মূলত সূত্র হচ্ছে এটা, ডি বাই ডিটি সাইন থিটা। ঠিক আছে, ডি বাই ডিটি সাইন থিটা, মানে সাইন থিটার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? কস থিটা। ঠিক আছে, মিলায়? আপনাদের কোনো অসুবিধা আছে তো নাকি? অসুবিধা নাই তো নাকি? সাইন থিটা করলে কি হয়? কস থিটা। সাইন থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কস থিটা। এখন কেউ যদি বলে সাইন, এখানে আমরা দিই 2 থিটা, এটা 2 বাড়াই দিয়ে দেখি, তাহলে এখন এই 2 একটা বাড়তি জিনিস চলে আসলো না? আমরা হিসাব করব এই পুরো ব্র্যাকেট, এই জিনিসটাই থিটা হিসাব করব প্রথমে। সাইনের সাথে এটা তো আসলে থিটা না, এটা একটা জিনিস। আচ্ছা থিটা বাদ দেন, এটা আমরা অন্য কিছু লিখি, সাইন 2 পাই টি লিখলাম। তাহলে আমরা হিসাব করলাম এই জিনিসটা হচ্ছে থিটা মনে মনে। আসলে কি এটা থিটা? থিটা না। সূত্র হচ্ছে এটা থিটা থাকার কথা, বাস্তবে এটা কিন্তু থিটা না। তো যদি থিটা না হয় তাহলে সাইন থিটা হিসেবেই তুমি অঙ্কটা করো। কে বলছে? বিজ্ঞানীরা বলছে যে সাইন থিটা হিসেবেই করেন, কিন্তু ড্যামেরেজ হিসেবে এই জিনিসটা আবার গুণ করে দিতে হবে। কিভাবে? তাহলে সাইন থিটার সূত্র কি? কস থিটা। তাহলে কস এই জিনিসটা, এটাই এখন আমি মনে মনে থিটা হিসেবে ধরলাম, কিন্তু এটা যেহেতু থিটা না, এই জন্য ড্যামেরেজ হিসেবে এই জিনিসটাকে এই তার সামনে এনে গুণ করে দিতে হবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? যদি এটা থিটা হতো তাহলে এই ড্যামেরেজটা আমার দেওয়া লাগতো না। যেহেতু এটা থিটা না, কিন্তু থিটা কল্পনা করে অঙ্কটা করেছি, সেই জন্য এই ড্যামেরেজটা দিতে হয়েছে। একটু বুঝছেন? এটা অনলি 2 পাই হবে স্যার, টিটা হবে না নাই। আর আমি বোঝানোর জন্য বলছি যে আচ্ছা জি স্যার, জি কারণ দাদা, টি সাপেক্ষে করছি বুঝতে তো আমরা পেরেছি। স্যার। এটা তো কিছুই না, এটা তো বুয়া জিনিস। আমি জাস্ট শুধু বোঝানোর জন্য বলছি, মানে জিনিসটা এটা না। এটা যদি না হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ড্যামেরেজ দিতে হবে। একটু বুঝছেন? জি স্যার। জি দাদা, বুঝতে পেরেছি। এখন আসেন আমাদের এই মূল সূত্রটা এবার আপনারা বুঝবেন, যে ডিফারেন্সিয়েশন করছি সাইন এই জিনিসটার। কোন জিনিসটার? 2 পাই ইন্টু 10 ইনভার্স টি। টিটা তো ডিফারেন্সিয়েশনের, এখানে ডিটির সাপেক্ষে করছি, সেখানে টি, এটা আলাদা জিনিস। তাহলে এই জায়গার যে সাইনের এই জায়গাতে যে থিটা ছিল, এটা থিটা না, কিন্তু আমরা থিটা হিসাব করে অঙ্কটা করব। এই জন্য সাইন থিটাকে করলে হয় কস থিটা। এই যে এটা, বুঝতে পারছেন? এখন এটা থিটা না, এই জন্য থিটা না, এই জন্য ড্যামেরেজ দিয়েছি। এই যে গুণ আকারে যে এই বাইরে এই জিনিসটা ড্যামেরেজ দিয়েছি। বুঝেছেন? জি দাদা, ক্লিয়ার। ওকে। আর সামনে কি থাকলো? সামনে থাকলো এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে সি, আর কিচ্ছু নাই। এটা গুণ করলে এই জিনিসটা পাওয়া যাবে, মাইনাস 0.94 কস এত টি। এটাই উত্তর। এখন এটার বি আউটপুট বের করতে বলছে, বের করা শেষ, কিন্তু আরেকটা বলছে না স্কেচ অঙ্কন করো। তাহলে আপনাকে দেখতে হবে এটা কি বের হয়েছে। মাইনাস চিহ্ন একটা সামনে আছে, কস, তার মানে এটা মাইনাস কস ওয়েভ। আপনারা যারা এটা বিষয়টা বুঝবেন না, কোনটা সাইন ওয়েভ, কোনটা মাইনাস সাইন ওয়েভ, কোনটা কস ওয়েভ, কোনটা মাইনাস কস ওয়েভ, আমার এসি ফান্ডামেন্টালের ইউটিউবে কোর্স আছে, সেখান থেকে দেখে নেবেন। তো এটা হচ্ছে মাইনাস কস ওয়েভ। মাইনাস কস কিভাবে আঁকে? আমরা জানি কস ওয়েভ আঁকে হচ্ছে এইভাবে, এই উপরের থেকে ম্যাক্সিমাম দিয়ে শুরু হয়, এটা হচ্ছে কস ওয়েভ। তাহলে মাইনাস কস ওয়েভ তার উল্টা, তাহলে নিচের দিক থেকে ম্যাক্সিমাম দিয়ে যদি কোনো ওয়েভ শুরু হয় সেটা হবে কি? মাইনাস কস ওয়েভ। এই জন্য আমরা যে ওয়েভটা এখানে এঁকেছি দেখেন, নিচের থেকে ম্যাক্সিমাম দিয়ে শুরু হয়েছে, নিচের থেকে।
মাইনাস কজ ওয়েভ, এই জন্য। তো এটার ভ্যালু কত? 0.94 হচ্ছে, এটা কি বিপি না, ম্যাক্সিমাম পিক ভোল্টেজ না? ওই যে বি ইজ ইকুয়াল টু বিএম কস ওমেগা টি, সাইনের যা কসেরও তা। সূত্র কি? এই জায়গাটা কি পিক ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে এই 0.94টা ম্যাক্সিমাম ভোল্টেজ, তাহলে এটার চূড়াটা নামতে নামতে কতটুকু নামলো? এই পিক পয়েন্ট হচ্ছে মাইনাস 0.94 পর্যন্ত নামবে। এটা এইভাবে চলতে চলতে, যেহেতু একটা কজ ওয়েভ কি মাইনাসের পরে জিরো হবে, জিরোর পরে আবার প্লাস হবে, এইভাবে মাইনাস হবে, চলতে থাকবে। প্লাসে সে গেলে কতটুকু হবে? ওই মাইনাসের যতটুকু নামবে প্লাসও ওর উঠবে, 0.94 ভোল্ট পর্যন্ত। হয়ে গেল? পারা যাবে এটা? পারা যাবে দাদা। ওকে স্যার, কিন্তু টাইমটা কিভাবে দিচ্ছেন স্যার এখানে? ওই এই টাইমটা 0.5টা, আচ্ছা 0.5টা হচ্ছে আপনার এখানে খেয়াল করে দেখেন, নর্মালি যে আপনার আমাদের যে টাইম পিরিয়ড, এই যে টাইম পিরিয়ডটা কিভাবে বের করে? আমাদের এইখানে 2πf ফ্রিকোয়েন্সিটা কিন্তু ঠিক আছে, সরি এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু কত? ঠিক আছে দেখেন 1000। আমরা টাইম পিরিয়ড শব্দটা কি জানি? একটা পূর্ণ সাইকেলের সময়কে টাইম পিরিয়ড বলা হয়। পূর্ণ সাইকেল মানে যেখান থেকে শুরু হয়েছে এইখান থেকে এই পর্যন্ত, এটাই তো একটা পূর্ণ সাইকেল নাকি? পূর্ণ সাইকেল না, এখান থেকে শুরু হয়েছে, জি স্যার, আবার এই এই পর্যায়ে চলে আসছে, এটাই একটা পূর্ণ সাইকেলের টাইম না? এটাই টাইম পিরিয়ড। এটাকে কি নামে ডাকা হয়? টি নামে ডাকা হয়। তো টি সমান সমান কি জানি? 1/f। 1/f ফ্রিকোয়েন্সিকে যদি ইনভার্স করা হয় একটা টাইম পিরিয়ডের মান বের হয়। তাহলে এখন আপনারা এই টাইম পিরিয়ডের মান টি ইজ ইকুয়াল টু 1/1000 করে দেখেন তো। 1 কিলো হার্টজ মানে কত? 1000 হার্টজ, তাই না? 1/1000 করলে কত হয়? কত হয়? 0.001 0.001 সেকেন্ড। সেকেন্ড, নট মিলি সেকেন্ড। যখন আপনি একে সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে কনভার্ট করবেন, দেখেন এটা কিসে? মিলি সেকেন্ডে। 1 মিলি সেকেন্ডে মিলিসেকেন্ড। কনভার্ট করলে কত হয়? 1 হয়। এই জন্য এই টাইম পিরিয়ডের এই জায়গায় দেখেন 1। 1 মিলিসেকেন্ড। তো তাহলে অর্ধেকটা কত হবে? 0.5। জি স্যার, ক্লিয়ার স্যার, ওকে। থ্যাংক ইউ। চার নাম্বার, an op-amp differentiator has R equal to 100 kilo ohms and C equal to 0.1 microfarad. রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের মান দেয়া আছে, কোনো ধরনের চিত্র নাই। একটা অপেমের ডিফারেন্সিয়েটর শব্দটা উচ্চারণ করলেই আপনারা ধরে নেবেন শুরুতে একটা কি আছে? ক্যাপাসিটর আছে। For an RAM input voltage Vi is equal to 3t volt, determine the output voltage. RAM input, এখন RAM ইনপুটটা কি? RAM শো, বিভিন্ন শো দেখা যায়, কিন্তু RAM ইনপুটটা কি? আপনারা RAM সিগন্যাল দেখেছেন, স্কয়ার পালস ট্রেন মনে আছে? কমিউনিকেশনে পড়িয়েছিলাম। এই ধরনের ভোল্টেজ হোক, মানে স্কয়ার ওয়েভ জাতীয় এই ধরনের ভোল্টেজ গুলোকে আমরা বলবো র্যাম ভোল্টেজ। যেটা ছোট হয়, আরো স্পাইক গুলো ছোট ছোট হয়, আমি জুম করে দেখেছি এই ধরনের। ঠিক আছে, কিরে আঁকলাম চলে গেল, যাই হোক দেখাতে চাচ্ছেন আপনাদেরকে, ডিসপ্লেও নিজে নিজে চলে যাচ্ছে। এই ধরনের র্যাম ভোল্টেজ, ওটা যাই হোক না কেন, ওটা সমীকরণ দিয়ে দিয়েছে কত? 3t। এই র্যাম ভোল্টেজের সমীকরণ 3t। তার মানে তারা আগে থেকে বের টের করে দিয়ে দিয়েছে, আমার তো আর টেনশন নাই। যেটা আমাকে এত কাহিনী করে সমীকরণ বের করতে হইতো, সেই জিনিসটা 3t ভোল্ট বলে দিয়েছে, তাহলে তো ভালোই হলো। ডিটারমাইন দ্য আউটপুট ভোল্টেজ, বি আউটপুট সমান কত? তাহলে এখন আপনি যদি আউটপুট ভোল্টেজের সমীকরণে বসিয়ে দেন, বি আউটপুট সমান -RC ডিভাইড ডিটি ইনটু বি ইনপুট। বি ইনপুট মানে 3t, ঠিক আছে, ডিভাইড ডিটি, এই যে 3t। আর ইনপুটটা RC এর মানটা কত? আর এর মানও আছে, সি এর মানও আছে, বসিয়ে দিবেন, শেষ। 3t করলে কত হয়? 3 হয়। এই যে 3 দ্বারা যদি এই জিনিসটাকে গুণ করেন, -30 × 10⁻³ ভোল্ট মানে -30 মিলি ভোল্ট আসবে, শেষ হয়ে গেল।
এটা সবচেয়ে সহজ অঙ্ক, ঠিক আছে, পরীক্ষায় এই ধরনের আসতে পারে, এই জন্য একটা সহজ দেখালাম, যেন আপনারা এই সোজা জিনিস আসলে আবার যেন গুলিয়ে না ফেলেন আর। বুঝতে পারছেন এই পর্যন্ত? জি স্যার। এখন আসলাম আমরা হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিটে। কিভাবে বুঝলাম ইন্টিগ্রেটর? ফিডব্যাক রেজিস্টরের পরিবর্তে এখানে আছে ফিডব্যাক ক্যাপাসিটর, ঠিক আছে। তো এখন এই সার্কিটে কি বলা আছে, ফর এ 10 ভোল্ট পিক টু পিক, পিপি মানে কি, পিক টু পিক, এই যে নিচের এটা এবং উপরের এটার এই পার্থক্যকে বলা হয় পিক টু পিক, মানে এই পিক পয়েন্ট থেকে এই পিক পয়েন্ট পর্যন্ত, এই নিচের উঁচু থেকে উপরের উঁচু, এই টোটাল পার্থক্যটাকে বলা হয় পিক টু পিক। তাহলে এই 10 ভোল্টটা কত, এই পিক টু পিক ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট। তার মানে অর্ধেক থেকে যদি হিসাব করি, উপরে 5 ভোল্ট, নিচে 5 ভোল্ট। এটা হচ্ছে ইনপুট ওয়েভ শেপটা। কেমন? এই ইনপুট ওয়েভ শেপটা কিন্তু এঁকে দেয় না এই পরীক্ষার হলে, বলে দিয়েছে 10 ভোল্ট পিক টু পিক। তার মানে আপনাকে বুঝে নিতে হবে উপরে 5 নিচে 5, এন্ড 1 কিলোহার্টজ রেক্টেঙ্গুলার পালস ইনপুট। তাহলে রেক্টেঙ্গুলার পালস ইনপুট মানে এটা, এই যে এইভাবে, এটা একটা রেক্টেঙ্গেল শেপ না, স্কোয়ার ওয়েভের মতো হয়ে গেছে, যদিও কোনো অসুবিধা নাই, রেক্টেঙ্গেল শেপ। তাহলে রেক্টেঙ্গুলার পালস ইনপুট 1 কিলোহার্টজ। তাহলে 1 কিলোহার্টজ, এবার ওই যে কিছুক্ষণ আগে যে দেখিয়েছি, তাহলে এই টাইম পিরিয়ডের মানটা কত হবে, এই টাইম পিরিয়ড টি এর মানটা হবে 1 মিলি সেকেন্ড। তাহলে এটা 0.5, এটা 1.5, এভাবে চলতে থাকবে। রেক্টেঙ্গুলার পালস ইনপুট, ড্র দ্য আউটপুট ওয়েভ শেপ অফ দ্য ফলোইং অপ-এম্প ইন্টিগ্রেটর। তাহলে এই অপ-এম্প ইন্টিগ্রেটর সার্কিটটার আউটপুট ওয়েভ শেপটা কত আপনাকে আঁকতে হবে। তাহলে ভিপি মানে এই পিক পয়েন্টের ভোল্টেজের মানটা, মানে একটার উচ্চতাটা কত, ম্যাক্সিমাম ভোল্টেজ বিএমও লিখতে পারেন, সমান 10/2 মানে 5 ভোল্ট। ওটা আমি দেখিয়েছি। তাহলে টাইম পিরিয়ড থেকে এইভাবে ফ্রিকোয়েন্সি বের করে আপনার একটা টি এর মানটা কত, ফ্রিকোয়েন্সি থেকে 1 মিলি সেকেন্ড বের করতে পারবেন। তো আমরা ইনপুট ভোল্টেজে আমরা কি দেখছি, এটা যেহেতু একটা রেক্টেঙ্গেল শেপের, তাহলে এটার আর কোনো সমীকরণের দরকার নাই। 5 ভোল্ট ইনপুটে দেখতে পাচ্ছি কখন, 0 থেকে 0.5 মিলি সেকেন্ডে। তাহলে টাইমের মান যখন 0 থেকে বড়, 0.5 সেকেন্ড মিলি সেকেন্ড থেকে ছোট, তখন ইনপুট ভোল্টেজের মান হচ্ছে 5 ভোল্ট। টাইমের মান যখন এইখান থেকে এই পর্যন্ত, মানে 0.5 থেকে বড়, 1 থেকে ছোট, 0.5 থেকে বড়, টাইমের মানটা 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড থেকে ছোট, তখন হচ্ছে কত, -5 ভোল্ট। এই দুইটা কন্ডিশন আমরা যেহেতু পেয়ে গেছি ইনপুট ভোল্টেজের, এটাকেই আমরা ইন্টিগ্রেটরের সূত্রে বসিয়ে দিব। তাহলে ইন্টিগ্রেটর সার্কিটের সূত্র কি? ইন্টিগ্রেটরের সূত্র হচ্ছে বি আউটপুট সমান সমান -1/RC ইন্টিগ্রেশন অফ 0 to t bi dt। তাহলে ইন্টিগ্রেশন এখানে 0 to t সূত্রে আমরা শিখি নাই, কিন্তু এখানে আমাদেরকে যেহেতু টাইম পিরিয়ড দেয়া আছে, এই জন্য 0 to t শব্দটা ব্যবহার করতে হবে। 0 to t মানে একটা টাইম লিমিট, কত সময় থেকে কত সময় পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। তো এইখানে আমরা যদি মানটা বসাই -1/RC, RC-র মান তো আছে আমাদের কাছে, 0 থেকে 0.5, প্রথমে এইটা 0 থেকে 0.5 এই সময়ের মধ্যে আমরা জানতে চাচ্ছি। 0 থেকে 0.5 মিলি সেকেন্ডটাকে সেকেন্ডে কনভার্ট করলে হয় 10⁻3। বি ইনপুটের মানটা তখন কত, 5 ভোল্ট, এই যে 5 dt ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 5 dt। কোনো একটা যদি মানকে, অর্থাৎ কোনো একটা ধ্রুবক মানকে যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশনের সাথে আউটপুটে কি বের হয়, ইন্টিগ্রেশনের আউটপুটে একটা টি সংযুক্ত হয়। তো আমরা যাই হোক এখান থেকে ইন্টিগ্রেশন করে যদি আউটপুটটা বের করি, সেখানে পাবো -2.5 ভোল্ট, ঠিক আছে। আর এখানে যে আরসি থাকে, এই আরসিটা যে ভ্যালুটা আমরা এখানে গুণ করে দিব, সরি ভাগ করে দিব 1 আকারে, এখান থেকে পাবো কত, -2.5 ভোল্ট এট টি ইজ ইকুয়াল টু কত, 0.5 সেকেন্ড। এখন টি ইজ ইকুয়াল টু 1 মিলি সেকেন্ড, মানে এই টাইমের মধ্যে 0 থেকে
1 এর মধ্যে যদি হয়, খুব গুরুত্বপূর্ণ এটা দেখবেন, প্রথম বি আউটপুটে ইন্টিগ্রেশন করে আপনারা পেয়েছেন কত? -2.5 ভোল্ট। এখন দ্বিতীয় এইখান থেকে এইখানে করছেন, তাহলে সূত্র কি? মাইনাস, এটা ভুলে যান, এই জিনিসটা কি ভুলে যান, -1/RC ইন্টিগ্রেশন একটা টাইম থেকে অপর টাইম কত? 0.5 মিলিসেকেন্ড থেকে 1 মিলিসেকেন্ড পর্যন্ত, এই জন্য 0.5 × 10⁻³ থেকে 1 মিলিসেকেন্ড, তাহলে 1 × 10⁻³ পর্যন্ত। ভিতরের ইনপুটে কি থাকবে? বিআই, তখন কত? -5, এই যে -5 ডিটি। এখন আমি এই সূত্রের সাথে একটা প্লাস সি, একটা কনস্ট্যান্ট লাগিয়ে দিয়েছিলাম না? এই সেই প্লাস সিটাই হচ্ছে এই জিনিসটা। এখন এই প্লাস সিটা মাইনাস আকারে বসছে কেন? কারণ মানটা তো ছিল এই যে -2.5, মানে আমরা এখান থেকে এখানে হিসাব করছি ঠিক আছে, কিন্তু 0 থেকে যে মানটা ইন্টিগ্রেশন করার পরে যে মানটা ছিল সেই মানটা এখানে কনস্ট্যান্ট আকারে প্লাস সি আকারে যোগ করে দিতে হবে। এই জিনিসটাই তখন বলেছিলাম। এই জন্যই এই যে দেখুন প্লাস সি এর ভ্যালু, এখন সির মানটা কত? -2.5, এই জন্য প্লাসে মাইনাসে মাইনাসে রয়ে যাচ্ছে 2.5। এইখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই আরসির মানটান বসাই, তাহলে যে জিনিসটা পাবো, আউটপুটের মান পাবো হচ্ছে 0। তাহলে এটাকে নিয়ে আমরা যদি এই ধরনের ওয়েভ শেপ যদি অঙ্কন করি, +5 যখন ছিল তখন আউটপুট হচ্ছে -2.5, এই যে এই পর্যন্ত, কেমন? তাহলে এইখান থেকে এই পয়েন্টটা আগে দিব না, এটা হিসাব করব। 0.5, 0 থেকে যখন 0.5 ছিল তখন এই পয়েন্টের পিক ছিল -2.5। আবার যখন আউটপুটের মান 1 মিলিসেকেন্ড ছিল, এই যে যখন 1 ছিল তখন হচ্ছে 0, 1 এর সময় হচ্ছে 0। তাহলে এখন আমরা যদি এটাকে সমীকরণটাকে মিলাতে চাই, 0 থেকে 2.5, 2.5 থেকে 0, এইভাবে মিলে যাবে। এর পরেরটা কি হবে? সেম হবে, এইভাবে এইভাবে। বুঝা গেছে এটা? বাট স্যার, মানে নেক্সট যে ভি আউটপুটের মান, ওই পরের টুকু তো স্যার 0 আমাদের, তো এখানে আবার কেন আসতেছে আউটপুটে? বি আউটপুটের মান 0 না? জি স্যার, কিন্তু এইখানে তো আউটপুট দেখাচ্ছে তো 0, তো এই যে 0 ভোল্ট, এই যে 0, এটা কি ভোল্টেজ 0 না? তো এই পয়েন্টে ভোল্টেজটা কত? 1। যখন 1 ছিল এট 1 মিলিসেকেন্ড, তখন আমরা পিক ভ্যালুটা, বিআই এর পিক ভ্যালুটা বসালে আউটপুট কত পাই? 1 মিলিসেকেন্ডে আউটপুট ভোল্টেজ পাই 0। এইখানে একটা পয়েন্ট দিয়ে নিব, যখন আমার হচ্ছে যে, যখন আমার 0.5 সেকেন্ড, ঠিক আছে, যখন এই যে 0.5 মিলিসেকেন্ড ম্যাক্সিমামটা 0.5 মিলিসেকেন্ড, তখন আমার হচ্ছে যে -2.5, এখানে একটা পয়েন্ট দিয়ে নিব। তখন এই শুরুর বিন্দু থেকে এখানে একটা টেনে দিব, এখান থেকে এখানে একটা টেনে দিব, মিলে যাবে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, এখন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সমস্যা থাকলে পূর্বের ম্যাথ বইগুলোকে একটু উল্টিয়ে দেখবেন, কারণ আমাদের এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্লাস না। তারপর আমি অঙ্ক বোঝানোর স্বার্থে কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, তো আপনারা একটু দেখে নেবেন যে কিভাবে অঙ্কগুলো করতে হয়। তো এখানে ফাইন্ড দা আউটপুট অফ দ্য ফলোইং সার্কিট ফাইন্ড বি ইনপুট ইজ ইকুয়াল টু এত। তাহলে বি ইনপুটের একটা ভ্যালু দিয়ে দিয়েছে তারা, এটাই হচ্ছে বি ইনপুট ভোল্টেজ। এটা কোনো কার্ভ টার্ভ নাই, দেখে বোঝা যাচ্ছে একটা সাইন ওয়েভ। এটা হচ্ছে বিএম এর মান, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে টি এর ভ্যালু, ঠিক আছে। আর এই ধরনের একটা সার্কিট দেখে, ফলোইং সার্কিট মানে এটা একটা ইন্টিগ্রেটর সার্কিট, কারণ ফিডব্যাকে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আউটপুট ভোল্টেজটা কত? আমরা সূত্র লিখি, বি আউটপুট সমান -1/RC ইন্টিগ্রেশন অফ বি ইনপুট ডিটি। তাহলে ইনপুট ভোল্টেজ তো এটা, এটাকে সরাসরি এখানে বসিয়ে দিলাম। তাহলে 1/RC, তাহলে এই যে 1 RC, আর এর মান আছে, এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে সি এর মান। এখন 10 এটা কোত্থেকে আসলো? অপেক্ষা করেন, বুঝতে পারবেন 10টাকে। এই ইন্টিগ্রেশন সাইন, এই বি ইনপুটের মানটা কত? 10 সাইন। এই যে 10 সাইনের যে 10টা আছে, এই ধ্রুবক মানটাকে বাইরে বের করে নিব। এই 10টাই হচ্ছে এটা। শুধু থাকলো কে? সাইন 2π × 10⁻³ আর সাথে ইন্টিগ্রেশনের জন্য একটা ডিটি। আর এই পুরো জিনিসটা কিসে আছে? মিলি ভোল্টে আছে, এই জন্য এখানে চাইলে মিলি ভোল্ট লিখতে পারে, না চাইলে লাস্টে লেখা যায়।
এখন এটা তো ঠিক থাকলো, এটাকে ইন্টিগ্রেশন যদি করি, সাইনকে যদি ইন্টিগ্রেশন করলে কি হবে, কস হবে, তাই না? ইন্টিগ্রেশন সাইন সমান সমান কস, তাহলে আমরা এটা কস লিখলাম, কিন্তু এটা তো থিটা না, তো থিটা না, এই জন্য ডেমেরিস হিসেবে কি হবে, ডিফারেন্সিয়েশনে গুণ হবে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডেমেরিস হিসেবে ভাগ হবে। এই জন্য এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে, এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে সাইনটাকে কস করব আমরা, সাইনকে ইন্টিগ্রেশন করলে হবে কস, লিখলাম কস এই জিনিসটা, কিন্তু এটা তো থিটা না, এই জন্য জরিমানা হিসাবে ডিফারেন্সিয়েশনে কি করেছি, গুণ করেছি, জরিমানা হিসেবে গুণ করেছি, আর ইন্টিগ্রেশনে কি করব, ভাগ করব। তাহলে এই জিনিসটার নিচে এই জিনিসটা ভাগ করে দিব, যেটা বাড়তি লিখেছি সেটাকে, তাহলে বাড়তি যেটাকে লিখেছি এই যে এটাকে ভাগ করে দিলাম, এই যে এটা, এই জিনিসটা কিন্তু এই যে এটার নিচে ভাগ আর এটার নিচে ভাগ একই কথা, এই জন্য এটার নিচে ভাগ করে দিলাম। আর এই পুরো জিনিসটাকে করলে কত হয়, এই 1000 হয়, এই পুরো জিনিসটাকে করলে 1000, আর এই নিচের এটা কোত্থেকে আসলো, এই যে জরিমানার জিনিসটা এখানে নিচে আসলো। দাদা জি দাদা একটা প্রশ্ন ছিল, বলেন। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস হবে না? ইন্টিগ্রেশনের সাইনকে ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস হবে না? জি স্যার, এটা তো মাইনাস কস সূত্রে হবে আমরা না, পড়ছিলাম যে সাইনটা হ্যাঁ ইন্টিগ্রেশন মাইনাস কস করলে হবে তো, মাইনাস করতে। মাইনাস কস হবে তো, সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস, এই যে সামনে একটা মাইনাস আছে তো, এখানে নাই তো, সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস যেটা হবে, মাইনাসের সাথে মাইনাস চলে গিয়ে প্লাস হয়ে গেছে তো, জি ঠিক আছে? জি দাদা বুঝতে পারছি। তারপরে এটাকে যদি আমরা করি, এটাকে ভাগ করলে এই জিনিসটা পাওয়া যাবে, এই কসটা থাকবে আর এই জিনিসটা থাকবে, এত টি মিলিভোল্ট। এককটা কিসের হবে, ভোল্টেজ, যেহেতু এটা মিলি, এটাই রেখে আসবেন, এটাই অ্যান্সার হয়ে গেছে, এটাকে আর করার কিছু নেই, ঠিক আছে? এখন যদি আপনাকে বলে এটার চিত্র আঁকেন, আঁকতে পারবেন? এটা চিত্র আঁকা যাবে? জি দাদা যাবে। এটা একটা কি, কজ ওয়েভ, প্লাস কজ ওয়েভ, তাহলে একটা প্লাস কজ ওয়েভের চিত্র আঁকবেন এইভাবে, এই উপর থেকে শুরু হবে এইভাবে, হয়ে গেল এটা একটা প্লাস কজ ওয়েভ। এখন শুধু টাইম পিরিয়ডের মানটা দেয়া বাকি, আর উচ্চতা কত, 0.15, তাহলে এই উচ্চতার মান হবে 0.159, আর এই নিচের দিকের এই উচ্চতার মান হবে -0.159, তাহলে উচ্চতা শেষ। এখন বাকি কি, টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ড গুলো কত দিবেন, 2π tan ইনভার্স 3t, তাহলে ওমেগার মান কত, 2π f, তাহলে 2πটা গেল, f মানে হচ্ছে কত, tan ইনভার্স 10⁻3, তাহলে ফ্রিকোয়েন্সি যদি 1000 হয় 1 মিলি সেকেন্ড হবে, তাহলে 1 মিলি সেকেন্ড হবে। টাইম পিরিয়ডের মানটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু 1 মিলি সেকেন্ড, এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত যদি 1 হয়, তাহলে এখানে কত, এখানে কত, এই জায়গায় হবে হচ্ছে 0.5, এই জায়গায় হবে 0.25, এই জায়গায় হবে 0.75। বুঝতে পারছি আমি বিষয়টা? জি দাদা বুঝতে পেরেছি। আর এইখানে লিখতে হবে টি, এটা লিখতে হবে মিলি সেকেন্ডে। আর উপরে মিলিভোল্ট হবে না দাদা? হ্যাঁ, উপরে মিলিভোল্ট না উপরে, হ্যাঁ মিলিভোল্ট, মিলিভোল্ট, নিচেও মিলিভোল্ট। এখন আসেন 7 নম্বর অঙ্ক। If B1 is equal to 10 cos 2t millivolt and B2 is equal to 0.05t millivolt, then find the B output, assuming the initial voltage across capacitor is 0. তাহলে ক্যাপাসিটরের কোনো ইনিশিয়াল ভোল্টেজ থাকবে না, ইনিশিয়াল ভোল্টেজ নাই মানে কি, প্লাস সি দিয়ে যে মানটা লিখি সেটার দরকার নেই, কনস্ট্যান্ট 0, এ কথাই বলে দিছে। কিন্তু আবার ক্যাপাসিটরের টার্মিনাল ভোল্টেজ 0 ভাববেন না, ইনিশিয়াল কোনো ভোল্টেজ নাই, যেটা কিছুক্ষণ আগে প্লাস সি দিয়ে লিখছিলাম সেই জিনিসটা 0। তাহলে B1 B2, এই B1 এবং B2 এর মান দেয়া আছে, এটা একটা কি সার্কিট, সামিং ইন্টিগ্রেটর, কেমন সাম করে ইন্টিগ্রেশন, এটার নাম কি, সামিং ইন্টিগ্রেটর সার্কিট। তো সামিং ইন্টিগ্রেটরের নিয়ম কি, একটার ক্ষেত্রে যা হয়তো দুইটার ক্ষেত্রে তাই হবে। এই ক্যাপাসিটরের সাথে এই রেজিস্টর একবার হবে,
এই ক্যাপাসিটরের সাথে এই রেজিস্টরের একবার হবে, দুইটা সূত্র হবে। আউটপুট ভোল্টেজ অফ দ্য সামিং ইন্টিগ্রেটর ভি আউটপুট ইজ ইকুয়াল টু মাইনাস 1/R1C, তখন হবে R1C ইন্টিগ্রেশন B1 DT, তারপরে মাইনাস এই দ্বিতীয় নাম্বারটার সাথে হবে মাইনাস, সূত্রের মাইনাস আর কি, হ্যাঁ এই যে সামনে মাইনাস যেটা ছিল সেটা, আর বাস্তবে হচ্ছে এটা প্লাস হচ্ছে। এই সূত্রের সাথে এই সূত্রটা কি হচ্ছে, মধ্যখানে প্লাস হচ্ছে, কিন্তু ওই সামনে একটা মাইনাস থাকায় প্লাস আর মাইনাসে এখানে কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস R2C ইন্টিগ্রেশন অফ B2 DT। তো এইভাবে আমরা যদি এখানে B1 B2 যদি মান বসাই, কিছুক্ষণ আগে যেরকম করেছে একদম সেম, কেমন, আর কিচ্ছু নেই। দেখেন এই যে tan sin যেটা আসছে, এই tanটা বাইরে চলে আসছে, 1/R1C1 এর মান বসছে cos 2t। এখন আমরা যদি cos t dt থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু এই 2 জিনিসটা চলে আসছে, বেশি আসছে না, যেটা বেশি আসছে জরিমানা হিসেবে এই দেখেন ভাগ করে দিলাম, তাহলে sin 2t। এখন cos কে ইন্টিগ্রেশন করলে কি হয়, sin হয়, প্লাসের হয়, কোনো মাইনাস বের হয় না, এই জন্য সামনে এই যে মাইনাসটা আছে মাইনাসটাই রয়ে গেছে, ঠিক আছে, এতটি। আর এটা থাকলো মাইনাস, এই জায়গাটাকে যদি আমরা সমাধান করে এটা পাবো। সেম ভাবে এই টি কে যদি করা হয় তাহলে হবে টি স্কয়ার হবে, ঠিক আছে, টি কে করলে ইন্টিগ্রেশন কি হবে, টি স্কয়ার হবে, ডিভাইড বাই 2 হবে। তো এইভাবে আমরা ইন্টিগ্রেশন করে এই লাইনটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এই জিনিসটা আমরা পাবো। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? এটার আবার আউটপুট ওয়েভ শেপ কিন্তু হবে না, আউটপুট ওয়েভ শেপটা আঁকতে বলা হবে না, এই জন্য এটা আঁকা কিন্তু অনেক জটিল, কারণ এই যে টি আবার টি স্কয়ার চলে আসছে, বুঝা গেছে? এটা আঁকা যাবে, কিন্তু এই জিনিসটার সাথে কি আসবে এটা জটিল হবে। Calculate the value of B output at the t is equal to 1.5 মিলিসেকেন্ড। এখানে একটা এখানে একটা, দুইটা যদি ইন্টিগ্রেটর এইভাবে যদি পাশাপাশি লাগানো থাকে, তখন টাইম যদি 1.5 মিলিসেকেন্ড দেয়া থাকে, বি আউটপুটের মানটা কত হবে বের করতে হবে। বি আউটপুট ওই লাস্টে, এটা হচ্ছে 1 ভোল্ট, ঝাপসা উঠছে না, এটা হচ্ছে 1 ভোল্ট, উপরে প্লাস নিচে মাইনাস। তো নরমালি এটাকে আমরা যদি ইন্টিগ্রেটরের সূত্রে দেখি, বি ইনপুটের মান যদি 1 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ সেটার নাম দিলাম B1। তাহলে B1 মান কিভাবে বের করব, ইন্টিগ্রেটরের সূত্রে -1/RC, এই হচ্ছে R এর মান, এই হচ্ছে C এর মান, এই যে এই R, এই হচ্ছে C, ইন্টিগ্রেশন 1 dt, এই জায়গায় 1 কিন্তু, হ্যাঁ ইন্টিগ্রেশন 1, কিছু না থাকলে দিই না আর কি, 1 মানে কিছু নাই, এই জন্য ইন্টিগ্রেশন dt, 1 dt বেসিক্যালি, ওকে, ইজ ইকুয়াল টু কত হয়, আমরা এই জিনিসটাকে করলে হবে -50, আর 1 এর ইন্টিগ্রেশন করলে হবে t, এই জন্য -50t ভোল্ট। কিসের ক্ষেত্রে, এই B1 এর মানটা। তো B1 এর মানটা যদি আপনি জানেন, এবার B1 এর মানটা এই অপেমের জন্য ইনপুট না, তাহলে ইনপুট ভোল্টেজ এই অপেমের জন্য কত, -50t। তো -50t পেয়ে গেলে তো এখানেও করা সম্ভব, তাহলে এই অপেমের আউটপুট বি আউটপুট সমান কত, বি আউটপুট -1/RC, এই হচ্ছে এই আরটা, এটা এই সিটা হচ্ছে এই যে এটা 1/RC ইন্টিগ্রেটর অফ এই ইনপুট ভোল্টেজটা, এই ইনপুট ভোল্টেজটা মানে কি B1 ইন্টিগ্রেশন অফ মাইনাস এই 50t dt। তো এটাকে যদি করি আমার হয় 2500 t স্কয়ার ভোল্ট। এখন প্রশ্নকর্তা বি আউটপুটের মানটা জানতে চেয়েছে, কিন্তু কখন, এট 1.5 মিলিসেকেন্ড, যখন টাইমের মান 1.5 মিলিসেকেন্ড হবে তখন বি আউটপুট কত। তাহলে এবার বি আউটপুটের সমীকরণ যেহেতু পেয়ে গেছি, এই টি এর জায়গায় 1.5 মিলিসেকেন্ড লাগিয়ে দিলে আমার কাজ শেষ। টাইম ইজ ইকুয়াল টু 1.5 মিলিসেকেন্ড, বি আউটপুট ইজ ইকুয়াল টু 2500 টি স্কয়ার। এখন টিটা আছে মিলি সেকেন্ডে, এটাকে সেকেন্ডে নিতে হবে, এই জন্য 1.5 × 10⁻³ দিয়ে নিব, হোল স্কয়ার দিলে যে ভোল্টেজটা আমরা পাবো এত মিলিভোল্ট, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছেন? জি দাদা, ওকে। জি স্যার। এরই মাধ্যমে আমি আমার পর্বটি শেষ করলাম। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আশা রাখি আপনি আজকে আর কারোর মনে হয় প্রশ্ন নাই।
বাসায় মনে হয় একটু প্র্যাকটিস করতে হবে, তারপর প্রশ্ন তৈরি হবে। অথবা অনেকে আগে থেকেই পারেন। দাদা একটা অন্য দাদা বিষয়, একটা কোশ্চেন। হ্যাঁ, জি আপনার ইউটিউবে যে ইয়েগুলা যেমন ডিসি সার্কিট পাওয়ারের বিভিন্ন লেকচার গুলো আপনি আপলোড করছেন, তাই না? জি তো এটা তো আছে এখন কোনো কারণবশত এটাকে ভবিষ্যতে ডিলিট করে দিতে পারেন? হ্যাঁ পারি। না সেই ক্ষেত্রে কি তাহলে মানে যেমন ফেসবুক আমাদের যেগুলো আছে গ্রুপে, এগুলো তো আর আমাদের কি করা দরকার থাকবে, তাহলে তো সেটা নাও থাকতে পারে সম্ভাবনা না ইউটিউবে নাকি? থাকবে, ইউটিউবে এটা যুগ যুগ রয়ে যাবে, তো ওই উদ্দেশ্য নিয়ে না ইউটিউব যদি কখনো ইউটিউবে ক্র্যাশ আপনি না করে। ই করতে আপনার চ্যানেল থেকে ই করতে পারেন না, চলে ডিলিট করে ফেলতে পারেন না? না চ্যানেল যদি কখনো ডেস্ট্রয় হয়ে যায়, আমি ডিলিট করব না, চ্যানেল যদি কখনো ডেস্ট্রয় হয় তখন হয়তো চলে যাবে, বা ইউটিউব যদি না থাকে কখনো, এছাড়া আমি কখনো ডিলিট করব না। আচ্ছা ঠিক আছে। জি আর কে জানি কি বলতে চেয়েছিল। দাদা দাদা আমার হ্যাঁ একটা কথা ছিল। বলো। দাদা এইসব প্রশ্নগুলা মানে পরীক্ষার হলে কি ক্যালকুলেটর দ্বারা এক লাইনে করে দিলে হবে? হ্যাঁ এক লাইনে করে দিলে হবে তো, আপনি করতে পারলে অবশ্যই এক ডিটেলস লাইনে দিতে করে হবে না? না দিতে হবে না। এই যে দেখতেছেন না আমি সবগুলো শর্টকাটে কেন দেখাচ্ছি, আমি চাইলে প্রত্যেকটা কিন্তু এখানে ভেঙে ভেঙে করতে পারতাম। আমি এগুলো শর্টকাটে দেখানোর কারণ কি, আপনার মাথায় যেন ঢুকে বিষয়টা যে এটা এভাবেই করতে হয়, সারা পৃথিবীতে এভাবেই করে, আমরাই শুধু এটাকে ভেঙে করি। এই জন্য এটা যেন আপনার মাথায় ঢুকে যে এইভাবে করতে হবে, তখন আপনার ব্রেন এটাকে অ্যাডপ্ট করা শিখবে। জি দাদা বুঝতে পেরেছি, ধন্যবাদ দাদা। ওকে, যে লিপি ঘোষ প্রশ্ন করতে পারেন। দাদা ইন্টিগ্রেশনের ম্যাথ কি আজকেই শেষ? শেষ। তো দাদা রিসেন্ট কিছু ম্যাথ আসতেছে, এই যে ক্যাপাসিটর আড়াইতে হচ্ছে প্যারালালে সুইচ কিংবা হচ্ছে কোন রেজিস্টর ইউজ করে। ক্যাপাসিটরের আড়াআড়িতে সুইচ যদি হয় তাহলে আসলে এটা ইন্টিগ্রেটরের অঙ্ক না, ইন্টিগ্রেটরের সাথে হচ্ছে আপনার ওই ট্রানজিয়েন্ট জাতীয় কিছু জিনিসকে লাগিয়ে দিচ্ছে, মানে এটা হচ্ছে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা সরাসরি আমরা ইন্টিগ্রেটরের অঙ্ক বললে ভুল করব, ইন্টিগ্রেটরের সাথে অন্য কাউকে লাগিয়ে দিচ্ছে, সেই জন্য আপনাকে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা একটু বুঝতে হবে। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস বুঝার পরে এটার সাথে আপনি নিজেই লাগিয়ে অঙ্কটা করতে পারবেন। সুইচ কিছু থাকে না যে ওপেন ক্লোজ হ্যাঁ, টাইম দেওয়া থাকে, মেক ব্রেক। টাইম ডিউরেশন দেওয়া থাকে তো। হ্যাঁ আর যদি দাদার রেজিস্টর প্যারালালে থাকে ক্যাপাসিটরের, সেক্ষেত্রে কি করবো? রেজিস্টর যদি থাকে, রেজিস্টর থাকলে তখন ডাবল হবে। ডাবল মানে হচ্ছে যে এই আমরা অসিলেটর সার্কিট শিখেছি নাকি, নাম শুনেছি না অসিলেটর, হ্যাঁ আরসি অসিলেটর, এলসি অসিলেটর, ওই আরসি অসিলেটরের ফর্মুলায় নিতে হবে তখন। ঠিক আছে, আমরা অসিলেটর সার্কিট গুলো আগে একটু দেখি, সামনে আছে বোধহয় আমাদের নাকি। আচ্ছা দাদা। ঠিক আছে, আর দাদা হচ্ছে আরো তো মানে ওপেন পেড ক্লাস আছে, সেক্ষেত্রে দাদা ওই ডায়োড, জিনার ডায়োড ফিডব্যাক ইউজ করে যদি কয়েকটা ম্যাথ দেখাতেন ভালো হতো। ওপেন মানে ফিডব্যাক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই ফিডব্যাক রেজিস্টার থাকে না, সেক্ষেত্রে ডায়োড থাকতে পারে, নর্মাল ডায়োড কিংবা হচ্ছে জিনার ডায়োড। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওরকম দুই একটা আনার চেষ্টা করবো আমি। আচ্ছা সামনে দাদা, যদিও ঠিক আছে দাদা। কম্পারেটরের ক্লাস, আমি তারপর দুই একটা ওরকম আনার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।